আমি যদি লগ আউট করতাম, এই যে লগ আউট করতাম, তাহলে কি রকম আসতো দেখেন, মানে আপনাদের কেমন আসবে, এরকম আসবে। মানে একটা ইউজার নেম আর ইমেল অ্যাড্রেস এখানে দিতে হবে, আর পাসওয়ার্ড অর্থাৎ কন্ট্রোল প্যানেল অ্যাক্সেস দিতে হবে। আচ্ছা আবার দেখাই, সাপোজ এই যে এটা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট, ওয়েবসাইটের পর একটা স্ল্যাশ দিবেন, তারপরে টাইপ করবেন হচ্ছে ADMIN, অ্যাডমিন টাইপ করবেন, অ্যাডমিন টাইপ করে ইন্টারে চাপ দিবেন, এই যে এখানে নিয়ে আসবে। এখানে নিয়ে আসার পর আপনাকে কি করতে হবে, আপনার ক্লায়েন্টের কাছ থেকে আপনি ইউজার নেম আর ইমেল অ্যাড্রেস চাইবেন, আর হচ্ছে পাসওয়ার্ড চাইবেন, অর্থাৎ এটাকে বলা হচ্ছে সি প্যানেল অ্যাক্সেস। বলতে হবে গিভ মি ইওর ওয়েবসাইট সি প্যানেল অ্যাক্সেস, অথবা গিভ মি ইওর বা প্রোভাইড মি ইওর ওয়েবসাইট কন্ট্রোল প্যানেল অ্যাক্সেস। ঠিক আছে, আপনি কন্ট্রোল প্যানেল অ্যাক্সেস নিয়ে কি করবেন, লগ ইন করবেন। লগ ইন করলে সাথে হ্যাঁ সাথে ড্যাশবোর্ডে চলে আসবেন। স্যার, আসসালামু আলাইকুম। আসসালাম। স্যার, আমাকে গতকালকে একটা বায়ার নক দিছিল। ও হচ্ছে মালয়েশিয়ান বায়ার। জি। তো হচ্ছে যে ও কিভাবে ওর বিজনেসটা গ্রো করবে আমার কাছেই আর কি জানতে চাচ্ছে, আর কোনো কিছু নিউজ দেয়নি আর কি স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে হচ্ছে ফ্রিতে বলে দেন যে তুমি ফার্স্ট হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করো, দেন ইমেল মার্কেটিং করো। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ আপনি ওর হচ্ছে বিভিন্ন ধরনের পেজগুলো জি আছে, পেজগুলো ক্রিয়েট করে দেন, পেজগুলো প্রমোট করেন, বিভিন্ন গ্রুপে জি প্রমোট স্যার, করেন। আমি আপনাকে এসএমএসটা আপনার যে চ্যাট বক্সে দিয়ে দিছি স্যার। আচ্ছা সমস্যা নেই, ওকে আমি দিব। আমি আপনাকে স্ট্র্যাটেজি বলে দিচ্ছি। কোথায় দিয়েছেন? স্যার আমি মাহিন হোয়াটসঅ্যাপে দিছি আপনাকে। আচ্ছা আমি বলে হ্যালো। দেই, আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই মুহূর্তে ক্লায়েন্টকে সুন্দর করে একটা রিপ্লাই দেন, আর হচ্ছে ওকে একটা হচ্ছে থ্যাংক ইউ, দেখি কি লিখছেন, রিপোর্ট স্প্যাম। হাই হাফিজ, thanks for your offer. Let me explain a bit what I need. We run a basic to advanced tech support services and offer them locally only to Malaysian companies. We ad, we run to basic to advanced tech support, মানে আমাদের মতোই, মানে সে হচ্ছে আমাদের মতোই মানে সে আমার কম্পিটিটর, আমাদের কম্পিটিটর কেউ, সেও কি করে টেক সাপোর্ট, মানে টেকনোলজি সাপোর্ট কি করে সার্ভিস প্রোভাইড করে লোকালি অনলি টু মালয়েশিয়ান, মালয়েশিয়ায় সে লোকালি মালয়েশিয়ান কোম্পানিতে, যে কোনো কোম্পানিতে। আচ্ছা বর্তমান সময়ের প্রত্যেকটা কোম্পানিরই কিন্তু কি থাকে, ওয়েবসাইট থাকে, এবং দেখা যায় যে প্রত্যেক মানে ম্যাক্সিমাম ওয়েবসাইট দেখা যাবে যে হচ্ছে ওয়েবসাইটগুলো কি হয়, মনে করেন যে মানে ফুল যে একদম অ্যাপ্রোপ্রিয়েটলি যে ক্রিয়েট করা থাকে এমনটা না, কোনো না কোনো প্রবলেম থাকে। তো এগুলো ঠিক করার জন্য কিন্তু এই যে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের আইটি এক্সপার্ট দরকার হয়, তো এই জন্য কিন্তু ওদের মানে নর্মালি কিন্তু এই ধরনের হচ্ছে ফ্রিল্যান্সারদেরকেও হায়ার করে। তো সেটাই বলতেছে যে Malaysian companies, we are looking to reach out only to Malaysian business of all sizes and all industries to promote our products and services. ওদের প্রোডাক্টও আছে আবার সার্ভিসেসও আছে। ওকে, ওদের হচ্ছে ইউ মে ভিউ আওয়ার সাইট, এটা হচ্ছে ওদের সাইট। দেখেন আপনি ইচ্ছা করলে ওদের সাইটটা দেখতে পারেন, সবাই ওদের সাইটটা একটু দেখেন। আউটসোর্স ইউর আইটি ডিপার্টমেন্ট, মার্কেটিং হেলস বিজনেস, এই যে এটা কিন্তু হচ্ছে ওদের কি স্লোগান বা ট্যাগলাইন। Marketify helps business manage, develop, and maintain day-to-day IT-related office work. Learn more. Request assistance. আচ্ছা, recommendation. Contact us instead. ওরা কিন্তু পেমেন্ট মেথডও অ্যাড করছে, দেখেন এই যে ভিসা, মাস্টার কার্ড, পেপাল, ব্যাংক ট্রান্সফার। স্যার কালকে আমারও 2টা ভাই নক করছে স্যার। আচ্ছা, কাজ নামান না কেন, কাজ নামান। আর কাজ তো পারি না স্যার, আমার স্যাম্পল চাইছে, আমার অস্ট্রেলিয়ান একটা বায়ার আমার 99,000 ইনস্টাগ্রামের ফলোয়ার চাইছে। আপনি যেগুলা কাজ আমি আর একটা হচ্ছে শেখাইছি, নাইজেরিয়ান বায়ার। আমি যেগুলো কাজ শেখাইছি বা শেখাচ্ছি, আপনি সেই রিলেটেড কাজ নামান।
কালকে আমাকে একজন বলছে তাই বাইরে ভাবতেছিলাম 5K আর কি চাই, স্যার আপনার চাই আমাকে $5 দিবে। আমি ওকে মনে ভাবলাম যে বলতে চাই যে আমারে 1K দিয়ে দেখ, আমিও $5 দিব। হ্যাঁ বলে দিবেন যে তুমি আমাকে অর্ডার করো, আমি তোমাকে দিচ্ছি। 5,000 সাবস্ক্রাইবার চাই, রিয়েল সাবস্ক্রাইবার, সেটা অর্গানিক জন্য $5 দিবে মানে ও 400 আমাকে টাকা। 5 দিবে। বলুক, ওটা বলুক, ওদের ওই মেসেজ সুন্দর করে পোলাইটলি একটা রিপ্লাই দিবেন, আর কিছু বলার দরকার নেই। আচ্ছা আমি দেখেন এদের সার্ভিস গুলো আমি বুঝতে পারলাম, এরা মূলত ওই টেকনোলজি রিলেটেড সার্ভিস গুলো প্রোভাইড করে, ঠিক আছে। আপনি ওদেরকে ওরা ওরা মূলত আপনি মালয়েশিয়ান যে আপনি একটা কাজ করেন, মালয়েশিয়ার কিছু স্যাম্পল ওদেরকে দিয়ে দেন। তার শেষে কি বলছে, what we want achieve is to encourage Malaysian business to contact us to help them with their IT। মানে আমি কি ওদেরকে হেল্প করব যে আসলে ইয়া দিয়ে ক্লায়েন্ট দিয়ে What we want to achieve is to encourage Malaysian business to contact us to help them with their IT need। মানে শেষে মনে হয় নিড ছিল, তাই না কি শেষে কি? স্যার আচ্ছা যাই হোক, মানে বিষয়টা হচ্ছে এরকম যে আপনি হচ্ছে এই ব্যক্তির বিজনেসটাকে প্রমোট করে দেন, দরকার হলে ফ্রিতেই করে দেন। হ্যাঁ, কোন দেশের ক্লায়েন্ট এটা? অ্যান্সার আছে, অ্যাড্রেস দেওয়া আছে মালয়েশিয়ান, বাট প্রোফাইল পিক হচ্ছে এখান জানি পুজোর পিক, বুঝা যাচ্ছে যে উনি একটা মানে হিন্দু। আচ্ছা যাই হোক, আপনি ওকে বলেন যে হচ্ছে তোমার পুরো বিজনেসটাকে আমি ডেভেলপ করে দিব, তো আমাকে মানে এটার জন্য হচ্ছে তোমাকে ডিল করতে হবে আমার সঙ্গে। তো স্টার্টিং অবস্থায় আপনি কি করবেন, মনে করেন লোকালি মালয়েশিয়ান হচ্ছে মিনিমাম 100 থেকে 200টা হচ্ছে আপনি ইয়া করুন, মানে লিড জেনারেট করুন বিভিন্ন কোম্পানি, স্পেশালি ছোট ছোট কোম্পানিগুলোর। হ্যাঁ, যেগুলো সাইজ হচ্ছে কোম্পানিজ এমপ্লয়ি সাইজ হচ্ছে আপনার 10 থেকে 50-এর মধ্যে, মানে 50-এর উপরে না, কারণ 50-এর উপরে যে সমস্ত কোম্পানি থাকে ওগুলোর ওয়েবসাইটে তেমন কোনো প্রবলেম থাকে না, বা টেকনোলজি রিলেটেড কোনো প্রবলেম থাকে না। স্মল বিজনেস যেগুলো, এগুলোতে প্রবলেম থাকে। 10 থেকে 50-এর মধ্যে যে কোম্পানি এমপ্লয়ি সাইজ, আপনি কিন্তু লিঙ্কডইন সেলস নেভিগেটর যদি ইউজ করেন তাহলে ফিল্টার করতে পারবেন, বা এখানে আপনার কোনো ভাই ব্রাদার যদি সেলস নেভিগেটর ইউজ করে তিনিও ফিল্টার করতে পারবে, ঠিক আছে। আমি ওটা পুরো প্রসেসটা কিন্তু দেখাই দিয়েছি, বারবার অনেকবার দেখাই দিয়েছি। আপনি কোম্পানি এমপ্লয়ি সাইজ ফিল্টার করার পরে আপনি সেখান থেকে মিনিমাম অনেকগুলো লিড জেনারেট করুন, 400-500 লিড জেনারেট করুন, কিন্তু আপনি ওকে ক্যাম্পেইন সেট আপ করে দেবেন আপাতত 100টা লিড। হ্যাঁ, ওকে বলবেন যে তোমাকে আমি একটা টেমপ্লেট ক্রিয়েট করে দেবো মেলচিম দিয়ে, অথবা হচ্ছে এই যে সেন্ডিং ব্লু, সেন্ডিন ব্লু দিয়ে প্রত্যেকদিন 300টা করা যায়। আপনি সেন্ডিন ব্লু দিয়ে কারণ মেল সিম্পের অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দিচ্ছে আমি দেখলাম প্রায়। তো আপনি সেন্ডিন ব্লু ইউজ করেন, সেন্ডিন ব্লু ইউজ করে আপনি তাকে ক্যাম্পেইন করে দেন, এটা সেট আপ করে দেন। দেখেন ওইখান থেকে ও ওর ওর ও কি বলে, মানে ওই 100টা সেন্ড করে দিবেন, ওকে দরকার হলে ফ্রিতেই করে দেন, ঠিক আছে। ওখান থেকে যদি ও যদি দুই একটাও যদি ওর যদি ট্রাফিক জেনারেট হয়, ওর যদি টার্গেটেড অডিয়েন্স জেনারেট হয়, তাতে দেখবে যে ও আপনাকে আর জীবনেও ছাড়বে না, সারা জীবন অর্ডার করে যাবে। সেলস নেভিগেটর কি একটা মানে শেয়ার করে ইউজ করা যায়? হ্যাঁ, একটা সেলস নেভিগেটর দুজন ইউজ করা যায়, সমস্যা হয় না। আমি আর কি আপনার চাচ্ছি যে কেউ যদি কার থাকে আমাকে দিলে আমি সেন্ড করে দিতাম। ওটা আচ্ছা সমস্যা নাই, আপনি একটা কাজ করুন, ওই যে আমি একজনের প্রোফাইল দিয়েছিলাম, তার সঙ্গে যোগাযোগ করুন, সে আপনাকে ওই চিপ রেটে দিয়ে দিবে, সমস্যা নেই। প্রোফাইলটা স্যার কারো কাছে যদি থাকতো আমাকে দিত। স্যার একটা প্রশ্ন ছিল। আচ্ছা নাহিদ দিয়ে দেন, ওনাকে প্রোফাইলটা দিয়ে দেন। হ্যাঁ জি বলুন। একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আমার ওয়াইফাই দিয়ে কি আরো কোনো পিসি চালাতে পারবো? ওয়াইফাই লাইন দিয়ে ফাইবার অ্যাকাউন্ট, এই ধরনের কোনো টিপস আছে কি? একই আইপি হ্যাঁ চালানো যায়, সমস্যা হয় না। রেস্ট্রিক্টেড করে দিবে না তো? না না না, কারণ আমার বাসায় টোটাল হচ্ছে আপনার 3টা পিসি। হ্যাঁ, 3টা পিসিতেই 3টা হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট আছে, 3টা আপওয়ার্ক অ্যাকাউন্ট আছে, 3টা ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট আছে, কিন্তু নেট আইপি একই, ওয়াইফাই একই, ব্রডব্যান্ড একই। গত 4-5 বছর থেকে এরকম করে চালাচ্ছি, ইনশাআল্লাহ কোনো সমস্যা হয়নি। জি স্যার। স্যার অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। কথা বলতাম স্যার। আচ্ছা এখন আর কথা বলা যাবে না।
লেট আস কাম টু দ্য পয়েন্ট। দেখেন আমরা হচ্ছে এই ড্যাশবোর্ড পর্যন্ত যাওয়ার পরে আমরা হচ্ছে কি করছি, একটা প্লাগইন, কিন্তু স্টার্টিং অবস্থায় যারা মনে করেন একদম নতুন তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনি লগ ইন কন্ট্রোল প্যানেলে অ্যাক্সেস নিলেন, নেওয়ার পরে আপনাকে কি করতে হবে, সেটিংসে যেতে হবে। গতকালকে অনেককে জিজ্ঞাসা করছিলাম, অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যান্সার দিতে পারেনি। এই যে সেটিংস থেকে এই যে পার্মালিঙ্ক ঠিক করতে হয়, পার্মালিঙ্কসে যাবেন। দেখেন আমাদের আমি কিন্তু কালকে ঠিক করছিলাম যে কোনো পোস্ট নেম করা আছে, ডিফল্ট ভাবে ডে অ্যান্ড নেম করা থাকে, ডে অ্যান্ড নেম। তো আপনাকে অবশ্যই অবশ্যই পোস্ট নেম করা থাকবে, মানে রাখতে হবে পোস্ট নেম। আর পার্মালিঙ্ক হচ্ছে কি ইউআরএল। ইউআরএল কোনটা, দেখুন আপনি যদি বিভিন্ন ধরনের ওয়েবসাইটে যান, দেখবেন যে ডিফল্ট ভাবে কিছু ইউআরএল ক্রিয়েট হয়। যেমন এই ওয়েবসাইটটাই দেখেন আপনি, এই যে এখানে আছে টেক সাপোর্ট .marketfy.org, যেটা হচ্ছে ওদের ওয়েবসাইট স্ল্যাশ হচ্ছে কনসাল্টিং, দ্যাট ইজ দ্য পার্মালিঙ্ক। অনেক ওয়েবসাইটে দেখবেন যে এখানে ডে, তারপরে তারিখ, হাবিজাবি এগুলো শো করে, তো এগুলো এসইও ফ্রেন্ডলি নয়। পোস্ট নেমটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি, তো আপনারা পোস্ট নেমটা ইয়ে করে দিবেন। আপনি যদি এখান থেকে অন্য কোনো ইয়েতে ক্লিক করেন, বিজনেস ইমেল বা বুকিং ইঞ্জিন বা আইটি কনসাল্টিং বা হচ্ছে অফিস নেটওয়ার্কিং, এখানে ক্লিক করলেন সাপোজ, দেখেন এখানে অফিস নেটওয়ার্কিং এর ভেতরে চলে গেল। হাউ ইট ওয়ার্কস মেথড, দেখেন এই যে এখানে কিন্তু খুব সুন্দরভাবে একটা ইউআরএল মানে ক্রিয়েট হচ্ছে, দ্যাট ইজ দ্য পার্মালিঙ্ক। এই যে দেখেন স্ল্যাশ অফিস নেটওয়ার্কিং, তারপরে আবার মেথড। হ্যাঁ, তবে এখান থেকে আপনি যদি যে কোনো পোস্টের উপর আবার ক্লিক করেন, সে আরো একটা কি হবে, এরকম স্ল্যাশ দিয়ে আরেকটা মনে করেন যে বুক নাও বা চ্যাট নাও, যেমন তৈরি হয়। আবার হচ্ছে আমাদের বিভিন্ন লোকালি বিভিন্ন ওয়েবসাইট আছে, তো এগুলো হচ্ছে পার্মালিঙ্ক, এগুলোকে এসইও ফ্রেন্ডলি করে দিতে হয়। তো স্টার্টিং অবস্থায় শুরুতে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই পোস্ট নেমে একটা ক্লিক করবেন। পোস্ট নেমে ক্লিক করার পরে আপনি যে সেভ চেঞ্জে ক্লিক করবেন। প্রথম কাজটা শেষ। দ্বিতীয় কাজটা হচ্ছে আপনি কোথায় যাবেন, এই যে প্লাগইনসে যাবেন। প্লাগইনস থেকে এই যে ইনস্টল প্লাগইন বা অ্যাড নিউ অথবা প্লাগইন এডিটর, আপনি যাবেন হচ্ছে অ্যাড নিউ এ যাবেন। অ্যাড নিউ থেকে একটা সফটওয়্যার ইনস্টল দিতে হবে আমাদেরকে, তো সফটওয়্যারটা এইখানে সার্চ দিতে হবে। এখানে জাস্ট আপনি লেখেন, আপনি এখান থেকেও মানে যেতে পারেন, অথবা আপনি হচ্ছে যে পপুলারে গেলেও খুঁজে পাবেন। পপুলারে যদি যান, একবার পপুলারে ক্লিক করেন, দেখবেন যে পপুলার হচ্ছে ইয়াগুলো এখানে শো করবে। যেমন কন্ট্যাক্ট ফ্রম 7, ম্যাক্সিমাম ওয়েবসাইটে দেখুন 5+ মিলিয়ন কি হয়েছে অ্যাক্টিভেট এবং ইনস্টলেশন ডাউনলোড হয়েছে এবং মানুষ ব্যবহার করতেছে কন্ট্যাক্ট ফ্রম 7। ঠিক আছে, তো আপনি হচ্ছে এখান থেকে দেখেন এই যে এটা ইউজড এসইও প্লাগইন। আপনি যদি এখানে এসে লেখেন ইয়োস্ট, WYOAST, ইয়োস্ট লেখেন, তারপরে আপনি খুঁজে পাবেন। ইয়োস্ট লিখলে এই যে প্রথমেই যেটা পাবেন খুঁজে পাবেন, দেখবেন যে প্রোডাক্টিভিটি হচ্ছে 27,284, 5+ মিলিয়ন অ্যাক্টিভ। এই যে এটা হচ্ছে লোগো, এটা হচ্ছে ইয়োস্টের লোগো। আপনি জাস্ট হচ্ছে ইনস্টল নামে ক্লিক করবেন, আর অ্যাক্টিভেট ইনস্টল এই জায়গায় খেয়াল করুন, এই যে সেটিংস এবং হচ্ছে এই যে টুলস এবং কলাপস মেনু, এই মাঝখানে একটা নতুন একটা মেনু তৈরি হবে, মানে নতুন একটা আইকন চলে আসবে এবং এখানে একটা এসইও নামে একটা নতুন মেনু তৈরি হবে। দেখেন আমি যদি অ্যাক্টিভেট করে দেই, অর্থাৎ ইনস্টল দিলে কাজ করবে না যতক্ষণ পর্যন্ত আমি অ্যাক্টিভেট করব না, অ্যাক্টিভেট করতে হবে তারপরে কাজ করবে। তো অ্যাক্টিভেট করুন, এই যে দেখুন চলে আসছে। ঠিক আছে, এটা কিন্তু আমরা এই মুহূর্তে এটা কি করলাম, ইনস্টল দিলাম। তো এই এসইও তে ক্লিক করেন একটা। আচ্ছা, এসইও তে ক্লিক করার পরে আপনি হচ্ছে কি কোথায় আছেন, জেনারেল অপশনে আছেন, এটা হচ্ছে জেনারেল অপশন। তো জেনারেল অপশনটাতে দেখাবে যে আপনার ওয়েবসাইটটা হচ্ছে ডোমেইনে কোনো প্রবলেম আছে কিনা। যদিও বা এটা ফ্রি ডোমেইন, তো ক্লায়েন্টের কাছ থেকে যে ডোমেইনগুলো আপনি নেবেন সেখানে যদি কোনো প্রবলেম থাকে, এই এসইও প্লাগইন কি করবে, সেটাকে খুঁজে বের করবে যে এসইও ফ্রেন্ডলি কোনো প্রবলেম আছে কিনা, এবং এখানে বলে দেবে যে প্রবলেম 1 2 3 4, তারপরে এখানে একটা ইউআরএল দিয়ে বলবে যে ফিক্স ইট। তখন আপনি ফিক্সে ক্লিক করবেন, দেখবেন যে ওই সফটওয়্যারটাই কি করবে, প্রবলেমগুলো সলভ করে দিবে। ঠিক আছে, এই সফটওয়্যার একটা পাওয়ারফুল সফটওয়্যার, খুব সহজে অল্প সময়ের মধ্যে অনেকগুলো ফাংশনালিটি ওয়েবসাইটের মধ্যে অ্যাড করে দেয়। তো পুরো প্রসেসটা একটু খেয়াল করেন, যদিও বা এর আগেও একটা ক্লাস হয়েছে এটার উপরে, দেখেন। তো এখানে এসে প্রবলেম 0, তারপর হচ্ছে নিচে দেখেন এগুলো আসলে নোটিফিকেশন। এখানে এই ড্যাশবোর্ডে কোনো কাজ নাই, আপনার কাজ হচ্ছে ফিচার্সে যাবেন। এই যে এখানে দেখেন এইগুলো কিন্তু হচ্ছে আগে ডিফল্ট ভাবে সেট আপ করে দেয়া লাগতো একটা একটা করে, যেমন এটা প্রত্যেকটাই কিন্তু টেকনিক্যাল এসইওর মানে আন্ডারে বা অন্তর্ভুক্ত। ঠিক আছে, যেমন হচ্ছে এসইও অ্যানালাইসিস, তারপরে রিড এবিলিটি অ্যানালাইসিস, তারপরে হচ্ছে কর্নারস্টোন কন্টেন্ট,
টেক্সট লিঙ্ক কাউন্টার, এক্সএমএল সাইটম্যাপ, অ্যাডমিন বার মেনু, তারপরে সিকিউরিটি নাম্বার অ্যাডভান্সড ফর স্কিমা সেটিং ফর অথর্স। হ্যাঁ, এই যে এই যে এটা কিন্তু অনেক গিগের মধ্যে দেয়া থাকে, স্কিমা সেটিং ফর অথর্স। তারপর হচ্ছে ইউজেস ট্র্যাকিং, তারপর হচ্ছে রেস্ট এপিআই হেড ইন পয়েন্ট, ইনহ্যান্সড স্ল্যাক শেয়ারিং। এগুলো সবগুলো একটা একটা মানে এই এক্সটেনশনটা এই মানে এই সফটওয়্যারটার কারণে দেখেন আপনার সাইটের মধ্যে কি কি আপনি পাচ্ছেন। এসইও অ্যানালাইসিস পাচ্ছেন, এটা যদি অফ করে রাখেন তাহলে কিন্তু কাজ করবে না, এটাকে অন রাখতে হবে। ঠিক আছে, তারপরে যে রিডেবিলিটি অ্যানালাইসিস, এটা যদি আপনি অফ করে রাখেন কাজ করবে না, অবশ্যই এটাকে অন করতে হবে। এটা কিন্তু এই সফটওয়্যারের কারণে অটোমেটিক অন হয়ে আছে, তো এটা আপনার আপনার হচ্ছে ওয়েবসাইটের জন্য বা ওয়েবসাইট র্যাঙ্কিং এর জন্য খুবই হেল্পফুল। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন কতগুলো মানুষ ব্যবহার করে এটা। তারপরে টেক্সট লিঙ্ক কাউন্টার অন করে রাখবেন, তারপরে এক্সএমএল সাইট ম্যাপ। তো আজকে আমরা এক্সএমএল সাইট ম্যাপ কিভাবে সার্চ কনসোলের সঙ্গে অ্যাড করে দিতে হয় এগুলো শিখবো, খুবই ইম্পর্টেন্ট। এক্সএমএল সাইট ম্যাপ সাবমিশন, তারপরে হচ্ছে অ্যাডমিন বার মেনু, এটা অন থাকবে। সিকিউরিটি নো অ্যাডভান্সড অর স্কিমা সেটিং, এটা অন থাকবে। ইউজার্স ট্র্যাকিং, আচ্ছা এটার কাজ দেখুন। Users tracking allow us to track some data about your site to improve our plugin। এটা কিন্তু ওয়ার্ডপ্রেস থেকে বলা হচ্ছে, ওয়ার্ডপ্রেস থেকে বলা হচ্ছে যে অ্যালো করে দিতে, যদি অ্যালো আস ট্র্যাক সাম ডাটা, মানে কিছু ডাটা ট্র্যাক করার জন্য অ্যাবাউট ইউর সাইট, মানে মানে ওয়ার্ডপ্রেসে ট্র্যাক করবে টু ইমপ্রুভ আওয়ার প্লাগইন। যদি ওদের প্লাগইন ঠিকঠাকভাবে কাজ না করে তাহলে ওরা কি করবে, প্লাগইনসটা ইমপ্রুভ করবে অর্থাৎ আপডেট নিয়ে আসবে। সো এটা আপনি অন করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। রেস্ট এপিআই হেড ইন পয়েন্ট, হ্যাঁ এটার কাজ দেখেন। This used SEO REST API endpoint gives you all the metadata you need for a specific URL. This will make it very easy for handles WordPress sites to use used SEO for all their SEO meta output। ঠিক আছে, এটা অবশ্যই কি করবেন, অন করে রাখবেন। আর enhance Slack sharing, this adds an author by line and reading time estimate to the article snippet when shared on Slack। আচ্ছা এটা হচ্ছে আপনার ইনহ্যান্স স্ল্যাক শেয়ারিং, অর্থাৎ হচ্ছে টাইম। দেখবেন যে এটাকে বলা হয় ডেট স্নিপেট বা হচ্ছে টাইম বলা হয়। যেমন হচ্ছে কিছু কিছু আপনি দেখবেন যে পোস্টের মধ্যে দেখবেন যে টাইম শো করে। আপনি যদি লেখেন, এখানে লেখেন হচ্ছে বিডি নিউজ 2020, দেখেন এখানে এই যে নভেম্বর 30 2020, দ্যাট ইজ দ্য ডেট স্নিপেট, দেখছেন টাইম শো করতেছে। কিন্তু এটা দেখেন, এটার উদ্দেশ্য হচ্ছে যে আপনার ওয়েবসাইটে ডেটটা শো করবে কিনা। এটা কিন্তু এসইওর জন্য খুবই ইম্পর্টেন্ট এবং ভিজিটরের জন্য, কারণ এখানে যখন টাইম শো করবে তখন ভিজিটর চিন্তা করবে যে এই পোস্টটা, মানে আপনার ওয়েবসাইটে যদি কোনো পোস্ট থাকে এবং সেখানে যদি এই রিলেটেড রিসেন্ট মানে ডেটে থাকে, তাহলে ভিজিটর কি করবে, এটাকে আপডেট ভেবে এখানে ক্লিক করবে। যদি এখানে ব্যাকডেটেড থাকে, মনে করেন যে থাকলো 2019 বা 2017 বা 2014, তাহলে দেখা গেল কি যে হচ্ছে নর্মালি ওই ওই সমস্ত পোস্টে ক্লিক করা কিন্তু ক্লিক করবে না, মানে ভিজিটর ক্লিক করবে না। এই জন্য আপডেট ডেটটা দেখলে কি হবে, মানে ভেতরে একটা ভিজিটরের ভেতরে একটা কোশ্চেন থাকতে পারে যে এই পোস্টগুলো আসলে কবেকার, কত আগে। তো এই জন্য ডেট স্নিপেটটা অবশ্যই অন করবেন, যেটা ক্লায়েন্ট ভিজিটরদের জন্য কি হবে, হেল্পফুল হবে। ভিজিটর যেন স্বাচ্ছন্দ্য বোধ করে আপনার ওয়েবসাইটে ঢুকতে। আচ্ছা তারপর কোথায় গেল, এটা অবশ্যই কি করবেন, অন করে রাখবেন। ঠিক আছে, অন করে সেভ সেন্সে ক্লিক করবেন। এটা গেল ফিচার্সে। ওকে, তারপরে ইন্টিগ্রেশন দেখেন, এখানে হচ্ছে এই যে SEM রুশ ইন্টিগ্রেশন আর হচ্ছে রিট ইন্টিগ্রেশন। তো এই দুটো কি আসলে দেখেন, বলছে দ্য SEM রুশ ইন্টিগ্রেশন অফার সাজেশন and insights for keywords related to the intert focus কি ফ্রেজ, এটা যদি অফ থাকে অবশ্যই অন করে দিবেন। তারপরে রিড ইন্টিগ্রেশন দেখেন, রিড উইল চেক উইকলি if your site is still indexable by search engine and yoast SEO will notify you when is it not the case, read more about the read works। তো এটা আপনি অন করে সেভ সেন্সে ক্লিক করবেন। আচ্ছা তারপর হচ্ছে ওয়েব মাস্টার টুল, এই এখান পর্যন্ত আমি দেখাইছি, কিন্তু এটাতে দেখেন কোন ধরনের মানে এই নেমে যে হচ্ছে ডোমেন পৃথিবীতে আছে, এটা কিন্তু কোনো সার্চ ইঞ্জিনকে আমি বলে দেইনি।
এই কাজটা তো সবাই পারে, তাই না? এই কাজটা তো আপনারা সবাই পারেন, প্র্যাকটিস করছেন। জি ভাই, জি ভাই। একজন পারে, বাকিরা? জি স্যার। আপনি প্র্যাকটিস করছেন? আচ্ছা, যাকে ধরবো তিনি, যাকে ধরবো তিনি বলবে। মাহিন জামান, আপনি বলুন। মাহিন জামান, স্টার্টিং অবস্থায় শুরুতেই হচ্ছে বায়াররা বলে দেয় হচ্ছে গুগল সার্চ কনসোলের সঙ্গে অ্যাড করতে। তো হাউ উই ক্যান কানেক্ট আওয়ার ওয়েবসাইট উইথ গুগল সার্চ কনসোল, প্লিজ এক্সপ্লেইন। স্যার আমি জানি না স্যার, আমি তো 2 দিন ক্লাস করিনি স্যার, আচ্ছা, জানি না। আপনি ক্লাস করেন নাই ঠিক আছে, কিন্তু আপনি কি জানেন যে আমার ইউটিউবে একটা চ্যানেল আছে? জি স্যার, জি স্যার, আমি তো আপনার চ্যানেলে আমি ওই পর্যন্ত এখনো যাইনি স্যার। ওয়ার্ডপ্রেস সম্পর্কে আমার কোনো আইডিয়াই নেই। তা আপনি কেন জান না? আপনি পিছনে পড়ে আছেন কেন এত? স্যার আমি এখনো ওয়ার্ডপ্রেস দেখিনি। আজকে দেখবো না স্যার ওটা। আচ্ছা, হাফিজুল ভাই আপনি বলুন। হাফিজ খান, আপনি স্পিকার মিউট করুন। হাফিজ খান আপনি বলুন। এই ওয়েবসাইটটাকে গুগল সার্চ কনসোলের সঙ্গে অ্যাড করব, কিভাবে করব? স্যার আমি একটু পরে বলি, আমি ভাত খাচ্ছি তো। আচ্ছা ঠিক আছে, খেয়ে নেন। সুমাইয়া, সুমু, আপনি বলুন। সুমাইয়া। জি স্যার। জি স্যার বলুন। এটা হচ্ছে আগে সার্চ দিতে হবে স্যার। কি লিখে সার্চ দিতে হবে? মানে হচ্ছে মানে ফার্স্টে যদি স্যার ওই গুগলের এটা করি তাহলে গুগল সার্চ কনসোল বলে সার্চ দিতে হবে। অর্থাৎ গুগল সার্চ কনসোলে আমাদেরকে গিয়ে সেখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তাই তো? জি স্যার। ওকে, জি গুড। স্যার। আচ্ছা, গুগল সার্চ কনসোল আমরা কিন্তু অনেকভাবে এটাকে করতে পারি। যেমন হচ্ছে আমরা গুগল সার্চ কনসোলে যদি একটা ক্লিক করি, এখানে যদি একটা ক্লিক করি, দেখেন আমাদেরকে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে দেখেন? ওয়েব মাস্টার সেন্ট্রালে নিয়ে যাচ্ছে, এখানে নিয়ে যাচ্ছে। কারণ এখানে এইখানে আমার অলরেডি কি করা আছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে এই জিমেলের আন্ডারে। এই জিমেলের আন্ডারে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, কিন্তু যদি না থাকতো তাহলে আমাদেরকে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগতো একটু দেখাচ্ছি আমি। এই যে গুগল সার্চ কনসোল, একটু যা কপি করবেন, এই জায়গাটুকু কপি করবেন, কপি করে গুগল একটা সার্চ দিবেন। এই যে search.google.com, এটা হচ্ছে গুগল সার্চ কনসোলের লোগো। এটা এখানে যাবেন, এখান থেকে বলবে স্টার্ট নাও। কি বলবে? স্টার্ট নাও। আপনাকে স্টার্ট নাও বলেন। ইমপ্রুভ ইউর পারফরমেন্স অন গুগল সার্চ। সার্চ কনসোল টুলস অ্যান্ড রিপোর্টস হেল্প ইউ মেজার ইউর সাইট সার্চ ট্রাফিক অ্যান্ড পারফরমেন্স, ফিক্স ইস্যু অ্যান্ড মেক ইউর সাইট সাইন ইন গুগল সার্চ রেজাল্ট। মানে আপনি যদি গুগল সার্চ রেজাল্টে আপনার সার্চটাকে, আপনার ওয়েবসাইটটাকে কি করাতে চান, শো করাতে চান, তাহলে অবভিয়াসলি আপনাকে কি করতে হবে, এখানে একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে এবং এই অ্যাকাউন্টের সঙ্গে গুগল সার্চ কনসোলের সঙ্গে এই ওয়েবসাইটের একটা কানেক্ট, একটা সম্পর্ক, একটা রিলেশন তৈরি করে দিতে হবে। তো আর এটাকে অন্যভাবে বলা যায় যে ডোমেইনটাকে আমরা গুগল সার্চ কনসোলে সেট আপ করে বুঝিয়ে দিব যে এই ডোমেনের আন্ডারে একটা ওয়েবসাইট আছে যেটা তোমার সার্চে কি করাও, শো করাও। তো এটার জন্য আমাদেরকে কি করতে হবে? স্টার্ট নামে ক্লিক করতে হবে। হ্যালো স্যার। আচ্ছা, এখান থেকে আমরা দুই ভাবে ভেরিফাই করতে পারি। ডোমেনের দিয়ে জি বলুন। স্যার আমরা এটাকে অ্যাড করব কি স্যার, ওয়েবসাইটটা কমপ্লিট হওয়ার পরে না, নাকি এখনই করব? আচ্ছা, অন পেজ বা টেকনিক্যাল এসইও, যদি আপনি হচ্ছে ওয়েবসাইটটাকে যদি হচ্ছে পাবলিশ করে দেন তাহলে অন পেজ করে রাখাটাই বেটার। মানে এতটুকু, মানে অন পেজের ভিতরে যেটা টেকনিক্যাল এসইও, আর আমি যেটা শেখাবো আপনাদেরকে টেকনিক্যাল এসইও শেখাচ্ছি এই মুহূর্তে। মন দিয়ে জি স্যার, জাস্ট একটু টেকনিক্যাল। যতটুকু শেখাচ্ছি অতটুকু দেখুন। কারণ এই আচ্ছা স্যার, ঠিক আছে। এই ধরনের ওয়েবসাইট আপনাদেরকে দিয়ে দিবে, আপনাদেরকে বলবে না। কারণ এই দাঁড়ান, আপনাদেরকে বলে দিবে যে ওয়েবসাইটটাকে টেকনিক্যাল এসইও করে দিতে। আপনাকে কখনো বলবে না যে ওয়েবসাইটটাকে কাস্টমাইজ করে দেন। কারণ ওয়েবসাইট কাস্টমাইজেশনের কাজ আপনার না, ডেভেলপারদের কাজ বা ওয়েব ডিজাইনের কাজ। বুঝতে পারছি? জি স্যার।
আপনি ডিজিটাল মার্কেটার, আপনাকে বলবে যে টেকনিক্যাল এসইও করে দাও বা ইউজড এসইও প্লাগইন সেটআপ করে দাও আমার ওয়েবসাইটে। আর কথা বলার সময় একজন কথা বলবেন, দুইজন বলবেন না। আচ্ছা দেখেন, ওয়েলকাম টু গুগল সার্চ কনসোল, টু স্টার্ট সিলেক্ট প্রপার্টি টাইপ। এখানে আপনি ডোমেন দিয়ে ভেরিফাই করতে পারেন, ইউআরএল প্রিফিক্স দিয়ে ভেরিফাই করতে পারেন। তো আমরা ইউআরএল প্রিফিক্স দিয়ে যদি ভেরিফাই করতে চাই, দেন কি বলছে, অনলি ইউআরএলস আন্ডার ইন্টার্ড অ্যাড্রেস, অনলি ইউআরএলস আন্ডার স্পেসিফাইড প্রোটোকল, অ্যালোস মাল্টিপল ভেরিফিকেশন মেথড। ঠিক আছে, তো কি করতে হবে আমাদেরকে, ওয়েবসাইটটা হচ্ছে, ওয়েবসাইটটার আগে রূপটা দেখে আপনাদেরকে, এই যে ভিজিটে যদি গিয়ে ওপেন লিঙ্ক নিউ ট্যাপ করেন, এটা মূলত আমাদের একটা ওয়েবসাইট, নতুন ওয়েবসাইট, আমরা এইটার হচ্ছে অপটিমাইজ করতেছি। এটাই মনে করেন যে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট। আপনি কি করবেন, এই যে এখান থেকে কপি করবেন, ইউআরএলটা কপি করবেন, ইউআরএলটা কপি করে এই যে এখানে আসবেন, আসার পরে এখানে পেস্ট করে দিবেন। তো এখান থেকে দেখুন এটা শেষে একটা স্ল্যাশ আছে, তো স্ল্যাশে আপনি হচ্ছে স্ল্যাশটা কেটে দিলে আপনি দেখেন এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আপনার ডোমেইন। তো যদি আপনি এখানে কন্টিনিউ ক্লিক করেন, দেখেন এখানে HTML ট্যাগ নামে একটা অপশন পাবেন। এখানে আপনি অনেকভাবে ভেরিফাই করতে পারেন। দেখেন কয়ভাবে ভেরিফাই করা যায়। একটা হচ্ছে HTML ফাইল দিয়ে ভেরিফাই, একটা হচ্ছে HTML ট্যাগ দিয়ে ভেরিফাই, গুগল অ্যানালাইটিক্স দিয়ে ভেরিফাই, গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে ভেরিফাই, ডোমেইন নেম প্রোভাইডার দিয়ে ভেরিফাই। তো আমরা HTML ট্যাগ ব্যবহার করব। এখানে HTML ট্যাগে দেখেন একটা কোড পাবেন, মেটা ট্যাগ, এটা কপি করেন, এটা কপি, এই যে কপি কপি, ওকে। আচ্ছা, কাইন্ডলি একাধিক ডিভাইস থেকে একটু জয়েন করুন, মিনিস্ট্রি থেকে লোক আসতেছে, 1 2 3। আচ্ছা, কপি করে আপনি যেটা করবেন, মেটা ট্যাগটা হচ্ছে যে কোনো নোটপ্যাডে, নোটপ্যাডে নিয়ে যান, নোটপ্যাডে ওপেন করেন, এখানে রাখলেন আপনি। এটা হচ্ছে আমাদের একটা হচ্ছে মানে আমরা যেটা হচ্ছে গুগল সার্চ কনসোল থেকে পেলাম, এটা দেখেন কি বলছে, মেটা নেম গুগল সাইট ভেরিফিকেশন কন্টেন্ট। এই যে এখানে দেখেন এই ডাবল কোটেশনের মধ্যে একটা হচ্ছে কোড আছে, দেখেন এই যে ডাবল কোটেশনের মধ্যে একটা কোড আছে, এই কোডটা আপনাকে কপি করতে হবে। আমি কিন্তু আগে স্পেস মানে ভুল করে এই ডাবল কোটেশন সহ দিয়েন না, এই কারণে আমি কি করলাম, এখান থেকে এসে একটা স্পেস দিলাম, এখান থেকে একটা স্পেস দিলাম, দিয়ে তারপর এই অংশটুকু জাস্ট অনলি এই অংশটুকু কপি করবেন। এই অংশটুকু কপি করে আপনি কোথায় যাবেন, আপনার সাইটের এই যে এখানে গুগল ভেরিফিকেশন কোড, এখানে যাবেন, এখানে। ঠিক আছে, তো আমরা হচ্ছে আমার ওয়েবসাইটটা করছিলাম, আপনাদেরকে দেখাইছিলাম, ওটা .com ডোমেইনের ছিল, আর এটা হচ্ছে ফ্রি ডোমেইন। তো করে দেখুন হয় কিনা। আপনি এখানে এটা করে দেওয়ার পরে আপনাকে কি করতে হবে, সেভ চেঞ্জে ক্লিক করতে হবে। ওকে, সেভ চেঞ্জে ক্লিক করার পর আপনি ঠিকঠাক বসাইতে পারছেন কিনা, বা ভেরিফাই করতে পারছেন কিনা, বা রিলেশন তৈরি করে দিতে পারছেন কিনা, এটার জন্য আপনাকে কি করতে হবে, আপনার ওয়েবসাইটে যেতে হবে, সার্চ কনসোলে যেতে হবে। সার্চ কনসোলে গিয়ে আপনি যে ঠিকঠাক ভেরিফাই করতে পারছেন বা ওয়েবসাইটে সাবমিট করতে পারছেন কিনা, এটার জন্য আপনাকে কি করতে হবে, এই যে ভেরিফাই ক্লিক করতে হবে। ভেরিফাই ক্লিক করুন, চেক করতেছে। দেখেন অনারশিপ ভেরিফাই, তার মানে ও এতক্ষণ ধরে খুঁজলো যে ঠিকঠাক আছে কিনা, মানে এই HTML ট্যাগের যে কোডটা আমরা বসিয়ে দিয়েছি সেটা আদৌ কোনো ডোমেইন বা হোস্টিং এ আমরা বা কোনো ওয়েবসাইটে অ্যাপ্রোপ্রিয়েটলি সেটআপ করে দিয়েছি কিনা। ও দেখছে যে না ঠিক আছে, এবং ও কিন্তু এইভাবে বুঝতে পারলো যে কোন ডোমেইনে এই কোডটা বসাই দিয়েছি, দ্যাট ইজ দ্য রিলেশন। হ্যাঁ, তো আমি একে বুঝাই দিলাম যে এই কোডটা, তোমার এই কোডটা একটা ওয়েবসাইটের মধ্যে সেটআপ করা আছে, তুমি সেটাকে ভেরিফাই করো। ও অনারশিপ ভেরিফাই করে দিল। কিন্তু বলছে ভেরিফিকেশন মেথড হচ্ছে HTML ট্যাগ টু স্টে ভেরিফাইড, ডোন্ট রিমুভ দ্য মেটা ট্যাগ ফ্রম ইউর সাইট হোম পেজ টু অ্যাভয়েড লুজিং ভেরিফিকেশন, ইউ মে ওয়ান্ট টু অ্যাড মাল্টিপল ভেরিফিকেশন মেথডস ফ্রম দ্য সেটিং বা অনারশিপ ভেরিফিকেশন। তো এগুলো আপাতত দরকার নেই। গো টু প্রপার্টিতে ক্লিক করেন, অথবা ডানে ক্লিক করেন, অথবা গো টু প্রপার্টিতে যান। এই যে আমাদের প্রপার্টি অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু আগে কি ছিল,
ইয়ে ছিল, ফাঁকা ছিল, এখন এই যে আমাদের ওয়েবসাইটটা এখানে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে গুগল সার্চ কনসোলের হচ্ছে অনেকগুলো স্ট্যাটিস্টিক্স পারফরমেন্স দেখতে পাবেন, আপনি এখানে ফ্রিতেই দেখতে পাবেন এগুলো। তারপরে বলতেছে দেখেন, ইউজ কোর ওয়েব ভাইটালস রিপোর্ট টু সি হাউ ইউর পেজ পারফর্ম বেসড অন রিয়েল ওয়ার্ল্ড ইউজেস ডাটা। এটা হচ্ছে কোর ওয়েব ভাইটালস, এটা কেটে দেন। তারপরে হচ্ছে ওভারভিউ, গেট অ্যান ওভারভিউ ফর ইউর প্রপার্টি পারফরমেন্স, ইন্ডেক্স কভারেজ অ্যান্ড enhancement success rate, open the report to drive deeper, got it করেন। ওয়েবসাইটের পারফরমেন্স বলতে হচ্ছে ওয়েবসাইটের ভিজিটর, তারপরে হচ্ছে পেজ, তারপরে হচ্ছে আপনার কান্ট্রিজ, কোন দেশে, যেমন এখানে দেখা যাবে কিন্তু কোন দেশের ভিজিটর, এই যে কান্ট্রিজ, তারপর ডিভাইসেস, কোন ডিভাইস থেকে ভিজিট করতেছে বেশি, সার্চ অ্যাপিয়ারেন্স, ডেটস, এগুলো সবগুলো শো করবে। যেহেতু এটা আমাদের সম্পূর্ণ একটা নতুন ওয়েবসাইট, তাই এগুলা ব্ল্যাঙ্ক শো করতেছে। ঠিক আছে, যখন ভিজিটর বা ক্যাম্পেইন করব আমরা ওয়েবসাইটে, বা হচ্ছে বিভিন্ন ধরনের মার্কেটিং করব, হ্যাঁ, তাহলে আমরা কি করব, এটা হচ্ছে যে হচ্ছে পারফরমেন্সটা, সেটা আমরা এখান থেকে দেখতে পাবো। ওকে, আচ্ছা, এটা গেল হচ্ছে আপনার গুগল সার্চ কনসোলের সঙ্গে সম্পর্ক বা রিলেশন ক্রিয়েট করে দেয়া। এরপর আরেকটা আছে, কিন্তু এখানে চারটা সার্চ পপুলার হচ্ছে সার্চ ইঞ্জিন আছে। তো আমরা হচ্ছে আরেকটা শিখবো, আমরা ইয়ান্ডেক্সটা শিখবো। ইয়ান্ডেক্সও সেম, আপনি এসে ইয়ান্ডেক্স ওয়েবমাস্টার টুলসে ক্লিক করেন, আপনাকে ওয়েবমাস্টার টুলে নিয়ে যাবে, এই যে এখানে নিয়ে আসবে, এখানে আপনাকে অ্যাকাউন্ট ওপেন করতে বলবে। তো আপনি হচ্ছে এই যে গুগলে ক্লিক করেন, অ্যাকসেপ্টে ক্লিক করেন। দেখেন, অ্যাকসেপ্টে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্ট খুব দ্রুত গতিতে একটা অ্যাকাউন্ট ওপেন হয়ে গেল। তো আপনাকে বলতেছে সাইট অ্যাড্রেস, এন্টার দ্য অ্যাড্রেস অফ ইউর সাইট টু ইউজ ইন সার্চ, মানে আপনার সাইটটা এখানে দেন এবং হচ্ছে ওরা কি করবে, ইয়ান্ডেক্সে সার্চ ইঞ্জিনে আপনার সাইটটাকে ভ্যালু দিবে, অর্থাৎ শো করবে। এখন আবার সাইটের ইউআরএলটা কপি করেন, সাপোজ আপনি এটাকে আপনি প্রায়োরিটি দিচ্ছেন, ওটা কি করবেন, আপনি এখানে এসে এইখানে কি করবেন, পেস্ট করে দিবেন, ওয়েবসাইটটা পেস্ট করে দিবেন। ইয়ান্ডেক্সে গুগল থেকে আমি সাইন আপ করলাম বা সাইন ইন করলাম, করে লগ ইন করলাম, করার পরে আমাকে ডাইরেক্ট বলতেছে ওয়েবমাস্টার টুলে যেতে হবে, কিন্তু অবশ্যই যে webmaster.yandex.com, শুধুমাত্র ইয়ান্ডেক্সে গেলে হবে না, আপনাকে যেতে হবে webmaster.yandex.com/sites/add/question mark status, ওকে, এখানে যেতে হবে। তো এখানে আসার পরে অ্যাডে ক্লিক করেন। এখানেও আপনি তিনভাবে ভেরিফাই করতে পারবেন, এখানে আপনি হচ্ছে মেটা ট্যাগ, HTML ফাইল, আর আছে DNS রেকর্ড, এই তিনভাবে ভেরিফাই করা যায়। ঠিক আছে, তো আপনি হচ্ছে মেটা ট্যাগ দিয়ে করেন, এর আগে যেভাবে করলাম সেম ভাবে আপনি এটাকে কি করবেন, কপি করবেন, এর আগেরটার মতোই কপি করবেন। কপি করার পরে আপনি পেস্ট করে দেন। পেস্ট করার পরে সেম ভাবে এই যে ডাবল কোটেশনের মধ্যে যে কোডটা আছে, এই কোডটা আপনি নেবেন, এটা নেবেন। এটা নেওয়ার পরে আপনি ওয়েবসাইটে যাবেন, যে আছে এই যে ইয়ান্ডেক্স ভেরিফিকেশন কোড, এই কোডটা এখানে বসাই দিবেন। ওকে, দেওয়ার পরে সেভ চেঞ্জে ক্লিক করবেন। সেভ চেঞ্জেসে কিন্তু ক্লিক করতে হবে, আপনি যদি শুধু বসাই দেন, বসাই দেওয়ার পরে ভেরিফাই করেন, তাহলে কিন্তু হবে না, সেভ চেঞ্জেসে ক্লিক করতে হবে। ওকে, ক্লিক করার পরে আপনি হচ্ছে ইয়ান্ডেক্সে চলে যান। এই যে এটা, এখন আপনি ঠিকঠাক বসেছেন কিনা সেটা অনারশিপ ভেরিফাই করবে কে, এই ইয়ান্ডেক্স। আপনি চেকে ক্লিক করেন, এই যে চেক করবে, যে চেক ইন প্রোগ্রেস, এখানে একটা পপ আপ আসবে, দেখেন, এই যে দেখেন চলে আসছে, এই যে 10/12/2020 ভেরিফিকেশন কোড, কনফার্মেশন কোড, মানে আমাদের কনফার্ম করছে, তার মানে অ্যাপ্রোপ্রিয়েটলি আমরা রিলেশন বিল্ড আপ করতে পারছি। ঠিক আছে, enter the username বা right will be deleted when the user at this site yandex webmaster, ওকে, তার মানে আমরা ইয়ান্ডেক্সকেও আমরা বলে দিলাম, দেখেন প্রপার্টি কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে, যেটা আমাদের প্রপার্টি। হ্যাঁ, তো এই প্রপার্টির আন্ডারে আপনি এখন অনেক কিছু এখান থেকে দেখতে পাবেন, ওই যে গুগলে যে সমস্ত ইয়া দেখা যায়, সামারি দেখা যায়, এখান থেকেও আপনি দেখতে পাবেন। ঠিক আছে, এখানে বলছে চেক অ্যাড্রেস ফর নোটিফিকেশন,
This is the address for sending notification from Yandex Webmaster. Please make sure it's up to date. আপনি ইয়ান্ডেক্স থেকে আপনার ওয়েবসাইটের কোনো নোটিফিকেশন পেতে চান কিনা, তো আপনি কনফার্মে ক্লিক করেন। সাইট প্রবলেম দেখেন, সাইটে যদি কোনো প্রবলেম থাকে এ বলে দিবে। হ্যাঁ, বলবে যে সাইট প্রবলেম, দেখেন নো ফ্যাটাল ইরর্স, নো ক্রিটিক্যাল ইরর, নো প্রবলেম, কোনো ধরনের আমাদের সাইটে কোনো ধরনের কি নাই, প্রবলেম নাই। দেখেন এগুলো এখানেও কিন্তু স্ট্যাটিস্টিক্স রিপোর্ট দেখাচ্ছে, এগুলো কিন্তু সব আপনার ওয়েবসাইটে রিসেন্ট ক্লিক যদি কেউ ক্লিক করে, ঠিক আছে, স্ট্যাটিস্টিক্স রিপোর্টটা এখানে দেখাচ্ছে। ওকে, আচ্ছা, তারপর আমরা দুইটা দেখলাম, এই যে ইয়ারডেক্স ভেরিফিকেশন, গুগল ভেরিফিকেশন, আরেকটা হচ্ছে বিং ভেরিফিকেশন। এটাও আপনারা পারেন, যেভাবে এটা করলাম সেম ভাবে বিং, ঠিক আছে। কিভাবে, এই যে বিং ওয়েবমাস্টার টুল ডিরেক্ট ক্লিক করবেন, অথবা বিং ওয়েবমাস্টার টুলসটা কপি করবেন, কপি করলেও হবে। কপি করে গুগলে সার্চ দিবেন, এই যে এখানে নিয়ে আসবে, কিন্তু ওয়েবসাইটে যাবেন আপনি, ওয়েবসাইটে যাওয়ার পরে সাইন ইন না করে সাইন আপে ক্লিক করবেন। এখান থেকে গুগলে ক্লিক করেন, গুগলটা ধরাই দেন, যদি আউটলুক থাকে আউটলুক দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন আপনি, কারণ এটা বিং হচ্ছে মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন। আচ্ছা, বিংকের একটা নতুন ইয়ে নিয়ে আছে, ফিচার নিয়ে আছে, যে অর বলতেছে, অর বলতেছে যে গুগল সার্চ কনসোলে কি করে অ্যাড করো, ঠিক আছে, গুগল সার্চ কনসোলে অ্যাড করো, অথবা হচ্ছে এখানে যে অর, তার মানে আপনি হচ্ছে গুগল সার্চ কনসোলে অলরেডি কিন্তু অ্যাড করছি আমরা, তো এটার আর দরকার নেই আমাদের, আমরা করব মাইক্রোসফট বিংকে করব। বিংকের হচ্ছে ওয়েবমাস্টার টুলে আমরা আমাদের সাইটটা সাবমিশন করব। তো কিভাবে করব, ইন্টার ইউর সাইট ইউআরএল, সেম ভাবে এখানে ইউআরএল দেন, সরি এটা না, সাইটের ইউআরএলটা কপি করেন, এটা এখানে নিয়ে আসেন, আসার পরে অ্যাডে ক্লিক করেন। ওকে, এখানে এক্সএমএল সাইট ম্যাপ, এইচটিএমএল মেটা ট্যাগ আপনি অনেকভাবে ভেরিফাই করতে পারবেন। তো এক্সএমএল সাইট, এক্সএমএল ফাইল দিয়েও ভেরিফাই করতে পারবেন আপনি, এইচটিএমএল মেটা ট্যাগ দিয়েও ভেরিফাই করতে পারবেন, আর অ্যাড সিএনএএমই রেকর্ড টু ডিএনএস এটা দিয়েও ভেরিফাই করতে পারবেন। তো আমি যেটা করব সেটা হচ্ছে এইচটিএমএল মেটা ট্যাগ দিয়ে ভেরিফাই করব, কারণ আমি সবগুলোতেই ওই বাকি দুইটাতেও দেখাইছি এইচটিএমএল মেটা ট্যাগ দিয়ে ভেরিফাই। তো এখানে গিয়ে এই কোডটা কপি করেন, কপি করার পরে আপনি নোটপ্যাডে নিয়ে যান, পেস্ট হ্যালো করে পেস্ট করে দেন। হ্যাঁ জি বলুন। স্যার, সে এই যে আউটলুক এগুলো তো ক্লায়েন্টের কাছ থেকে নিতে হবে, যদি না থাকে ক্লায়েন্টের তাহলে করে দিতে হবে ক্লায়েন্টকে। হ্যাঁ, ক্লায়েন্টকে ক্রিয়েট করে দিবেন। থেকে আলাদা হ্যাঁ, যদি ক্লায়েন্ট ভালো হয় তাহলে চার্জ দিবে আপনাকে, চার্জ মানে কস্ট ফ্রিতে কেন করে দেবেন, যদি আপনার ক্লায়েন্ট যদি ভালো হয়, টাকা পয়সা অর্থশালী বিত্তশালী হয়, তাহলে করে দিবেন, অথবা তার কাছ থেকে চেয়ে নেবেন যে তোমার এই এই এলিমেন্ট গুলা লাগবে, এগুলা দাও। হুম, এটা কপি করবেন। স্যার আপনার কথা কেন জানি আসছে যে আটকে আটকে আসতেছে। এখন এখন এখনই স্যার। এখনো সিগন্যাল হচ্ছে যে জি স্যার, কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ, ক্লিয়ার শোনা যাচ্ছে না। আচ্ছা ওয়েট,
এখন শোনা যাচ্ছে? জি স্যার, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, প্রবলেম হলে আমাকে বলবেন। আচ্ছা দেখেন, সেম ভাবে আপনি এটাও কপি করলেন, কপি করে নোটপ্যাডের মধ্যে নিয়ে গেলেন এবং এই যে ডাবল কোটেশনের ভেতরের কোডটা সুন্দরভাবে কপি করলেন। একটা ডিজিটও কিন্তু, মনে করেন আপনি যদি মিস্টেক করে টুটা কপি না করেন তাহলে কিন্তু আপনার কাজ করবে না। টু যদি কপি না করেন, টু বাদ দিছেন আপনি, বা একটা একটা ডিজিটও যদি ভুল করেন তাহলেও কিন্তু কাজ করবে না, কারণ এগুলো হচ্ছে ইউনিক, মানে আপনার হচ্ছে কোড। আর এটা হচ্ছে একটা কোডই একটা সাইটের জন্য বরাদ্দ। আপনি এটা কপি করলেন, কপি করার পরে আপনি কি করবেন, আপনার হচ্ছে ওয়েবসাইটে চলে যাবেন, এখান থেকে আপনি জাস্ট এইখানে ক্লিক করে দেবেন কোডটা। হ্যাঁ, কোডটা ঠিকঠাকভাবে বুঝছে কিনা চেক করবেন। করার পরে যে সেভ চেঞ্জে ক্লিক করবেন। ওকে, এরপরে আপনি কি করবেন, আপনার হচ্ছে আপনি যে ঠিকঠাকভাবে অ্যাপ্রোপ্রিয়েটলি আপনার ডোমেইনে এটা বসাইতে পারছেন কিনা এর জন্য ভেরিফাই ক্লিক করবেন। তো ভেরিফাই করুন, ভেরিফাই ক্লিক করুন, চেক করবে যে ঠিকঠাক বসানো গিয়েছে কিনা। দেন কি বলতেছে দেখেন, যে মেটা ট্যাগ নট ফাউন্ড বিফোর বডি, মেক শিওর ইউ প্লেস দ্য ভেরিফিকেশন ট্যাগ উইথ দ্য কারেক্ট ভেরিফিকেশন কি এত in the head section and before the body tag in your page. Okay, or choose other verification method. ঠিকঠাকই তো বসেন, আমি কি ভুল করছি? ট্রাই অ্যাগেন করেন। মেটা ট্যাগ নট ফাউন্ড বিফোর বডি। ও আচ্ছা, বিঙ্ক মেবি আপডেট নিয়ে আসছে। গতকালকেও বিং দিয়ে ভেরিফাই করছিলাম। আচ্ছা, একটা কাজ করেন তাহলে, এটা পুরোটাই কপি করেন। ও মেটা ট্যাগ খুঁজে পাচ্ছে না। বাকি দুইটা কিন্তু এরকম সমস্যা করে নাই, করছে? মেটা ট্যাগ সহ দিয়ে দেন, দেখি কি হয় এবার। এই যে মেটা, মেটা নাম, মেটা নেম হাবিজাবি বিং ভেরিফিকেশন কোড। আচ্ছা, পুরোটাই দিয়ে দিলাম, দেখি এবার। পুরোটা দিছি কিন্তু এটা নিয়েছে। আচ্ছা আচ্ছা, এবার দেখি। HTML মেটা ট্যাগ। আচ্ছা, তার মানে আপনার হচ্ছে মেবি আপডেট নিয়ে আসছে মাইক্রোসফট বিং। কারণ গতকালকেও ভেরিফাই করছি আমরা এটার মাধ্যমে, এই কিবোর্ডের মাধ্যমে, এই এই হচ্ছে কির মাধ্যমে, সেম প্রসেসে আমরা ভেরিফাই করছি কিন্তু। তো যদি বিং যদি প্রবলেম করে, দেখেন এখানে কিন্তু অর লিখছে, আপনি যদি বিংকে এক্সট্রা ভাবে নাও করতে চান, শুধুমাত্র গুগল সার্চ কনসোলে করেন, বিংকে কাজ করবে। কারণ ওয়েবমাস্টার, ওয়েলকাম টু বিং ওয়েবমাস্টার টুল, গেট স্টার্টেড বাই এডিং ইউর সাইট এন্ড ইমপ্রুভ ইউর পারফরমেন্স অন বিং। বলছে যে গুগল সার্চ কনসোল অর মাইক্রোসফট বিং, এটা অথবা এটা যে কোনো একটাতেই ইম্পোর্ট করলেই হয়ে যাবে। ঠিক আছে? ওই যে নট ভেরিফাই দেখাচ্ছে, তো আমরা হচ্ছে অ্যাড করছি কিন্তু এখানে ভেরিফাই যদি আরেকবার ক্লিক করি দেখি। আচ্ছা, আরেকবার ট্রাই করি দেখি। কপি, এই যে সেম কোড। সেম প্রবলেম। আচ্ছা বাদ দেন, এটা আপনাকে করতে হবে। আপনি যে দুইটা মানে মেইনলি কিন্তু আপনাকে বলে না যে হচ্ছে এই চারটাই করতে হবে এমনটা না। মেইনলি আমরা দেখেছি যে স্ট্যাটিস্টিক্স রিপোর্ট অনুযায়ী বর্তমান বিশ্বের সবথেকে জনপ্রিয় সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল।
এবং গুগলের হচ্ছে আপনার সার্চ হচ্ছে আপনার 93.84% এই টাইপের, মানে প্রায় 94, 100%-এর মধ্যে 94% হচ্ছে দখল করে আছে গুগল। বাকি 6% হচ্ছে আপনার এই যে বাইদু, বিং এবং ইয়ান্ডেক্স। সো বিং বা হচ্ছে ইয়ান্ডেক্স বা বাইদুতে আপনি যে করলেন না করলেন এটা কিন্তু ক্লায়েন্ট অতটা রিয়াক্ট করে না, আপনি হচ্ছে গুগল সার্চ কনসোলে করছেন কিনা এটা হচ্ছে মেন। তো আপনি এটা করে জাস্ট সেভ চেঞ্জে ক্লিক করেন। ওকে, আচ্ছা, এটা এটা আমি গতকালকের ক্লাস পর্যন্ত এটা দেখিয়েছি, কিন্তু আমাদের আরো কাজ আছে, অনেকগুলো কাজ আছে। তো তার মধ্যে অন্যতম কাজ হচ্ছে এক্সএমএল সাইট ম্যাপ সেটআপ, এক্সএমএল সাইট ম্যাপ। তো এক্সএমএল সাইট ম্যাপ আমরা হচ্ছে আবার এই যে ফিচার্সে যাব, ফিচার্সে গিয়ে দেখেন এখানে এক্সএমএল সাইট ম্যাপ নামে একটা ইয়ে আছে যেটা আমরা অন করে রাখছি। তো এক্সএমএল সাইট ম্যাপটা আমরা এবার কি করব, গুগল সার্চ কনসোলের সঙ্গে সেট আপ করে দেব। এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, একটু খেয়াল করুন মন দিয়ে। এখানে আপনি হচ্ছে এক্সএমএল সাইট ম্যাপটাকে বলা হচ্ছে আপনার গঠন প্রণালী বা স্ট্রাকচার, কোনো ওয়েবসাইটের স্ট্রাকচার। আপনি যদি এর কোশ্চেন মার্কে ক্লিক করেন তাহলে দেখেন এখানে কি লিখতেছে, enable XML sitemap that used SEO generate, see the XML sitemap, read why XML sitemaps are important for your site। ঠিক আছে, ওকে। তো আমরা দুটাই ইয়ে করি, ওপেন করি, এটাও করলাম, এটাও করলাম। Used SEO for everyone, what is an XML sitemap and why should you have one? দেখেন কি বলতেছে এখানে, a good XML sitemap acts as a roadmap of your website that leads Google to all your important page. XML sitemaps can be good for SEO as they allow Google to quickly find your essential website pages. Even if your internal linking isn't perfect, this post explain what they are and how they help you rank better. তারপরে what are XML sitemap দেখেন, you want Google to crawl every important page of your website, but sometimes pages and end up without any internal linking pointing to them, making them hard to find. An XML sitemap lists a website important pages, making sure Google can find and crawl them all, also helping it understand your website structure। মানে আপনার ওয়েবসাইটটার আপনি যতগুলো পোস্ট করবেন, যতগুলো ইউআরএল ক্রিয়েট হবে, যতগুলো পেজ ক্রিয়েট করবেন, যতগুলো ইউআরএল ক্রিয়েট হবে, প্রত্যেকটা পেজ এবং ইউআরএল যেন সরাসরি গুগলের কাছে ইন্ডেক্স হয়, এজন্য এক্সএমএল সাইট ম্যাপটাকে ক্রিয়েট করতে হবে এবং গুগল সার্চ কনসোলের সঙ্গে অ্যাড করে দিতে হবে। এই যে দেখুন এখানে এগুলো কিন্তু এক্সএমএল সাইট ম্যাপ, ঠিক আছে। একটু খেয়াল করুন, আমি দুইটা ট্যাব ওপেন করছিলাম, দ্যাট ইজ দ্য এক্সএমএল সাইট ম্যাপ, আপনার ওয়েবসাইটের এক্সএমএল সাইট ম্যাপ, ঠিক আছে। তারপরে দেখেন এখানে কি বলছে, ইউ ওয়ান্ট গুগল ক্রাউড, এই যে তারপর এটা দেখেন, এটা তো গেল এটা, তারপর হচ্ছে generate by used SEO, this is an XML sitemap mean for consumption by search engines. You can find more information about XML sitemap on sitemaps.org. XML sitemap index file contains 14 sitemaps। আচ্ছা, এখানে 14টা সাইটম্যাপ বা হচ্ছে এখানে দেখাচ্ছে, কিন্তু ওইটাই বলতেছে। Above is yoast.com's XML sitemaps created by the Yoast SEO plugin. Further down, this page will explain how our plugin helps you create the best XML sitemap. If you don't use our plugin, your sitemap may look a little different but will work the same way. As you can see, the yoast.com XML sitemap shows several index sitemaps, post sitemap.xml, page sitemap.xml, video sitemap.xml, etc. This categorization makes a site structure as clear as possible. So if you click on one of the index sitemap, you will see all URL in the particular sitemap. For example, if you click on post sitemap.xml, you will see all yoast.com post URLs. Clicks on the image to enlarge, অর্থাৎ এরকম শো করবে। You will notice a date at the end of the each line. This tells Google when each post was last updated and helps with SEO because you want Google to crawl your updated content as soon as possible.
When a date changes in Excel sitemap, Google knows there is a new content to crawl and index. If you have a very large website, sometimes it's necessary to split index sitemap. A single XML sitemap is limited to 50,000 URLs. So if your website has more than 50,000 posts, for example, you will need two separate ones for the post URL, effectively adding a second index sitemap. আচ্ছা, যেগুলো যে সমস্ত পোস্ট মানে ওয়েবসাইটগুলো অনেক বড় বড় ওয়েবসাইট, 50টার উপরে কি হয় ইউআরএল আছে 50,000-এর উপরে, সেগুলোর জন্য সেকেন্ড সাইটম্যাপ ক্রিয়েট করার কথা বলতেছে। The Yoast SEO plugin sets the limit even lower at 1000 URLs to keep your sitemap loading as fast as possible. Yoast SEO plugin 1000-এর জন্য ঠিক আছে। আচ্ছা, what website need to an XML sitemap? Google's documentation says XML sitemaps are beneficial for really large websites, for websites with large SEO, for new website with just a few external links to it, and for website which use this media content. Okay, তারপরে কি বলছে দেখেন, while we agree that these kinds of website will definitely benefit the most from having on at Yoast, we think XML sitemaps are beneficial for every website. Every single website needs Google to be able to easily find the most important pages and to know when they are last updated. That's why this feature is included in the Yoast SEO plugin. Which pages should be in your XML sitemap? How do you decide which pages to include in your XML sitemap? Always start by thinking of the relevance of a URL when a visitor lands on a particular URL. Is it a good result? Do you want visitors to land on that URL? If not, it probably shouldn't be in it. However, if you really don't want that URL to show up in the search result, you will need to add a noindex follow tag. Leaving it out of your XML sitemap doesn't mean Google won't index the URL. If Google can find it by following links, Google can index the URL. আচ্ছা, এক্সাম্পল দিছে এখানে a new blog, নতুন ব্লগের ক্ষেত্রে, say for example you are starting a new blog, you will want Google to find new post quickly. To make sure your target audience can find your blog in the search result, so it's a good idea to create an XML sitemap right from the start. You might create a handful of fast posts and categories for them, as well as some tags to start with. But there won't be enough content yet to fill the tag overview pages, making them thin content that's not valuable to visitors. Yet, in this case, you should leave the tags URL out of the sitemap for now. Set the tag pages to noindex follow because you don't want people to find them in search result. ওকে, এটা গেল নতুন ব্লগের ক্ষেত্রে। তারপরে মিডিয়া এন্ড ইমেজেস এর ক্ষেত্রে সাইটম্যাপের গুরুত্ব। তারপরে হাউ টু মেক গুগল ফাইন্ড ইউর সাইটম্যাপ, গুগল কিভাবে খুঁজবে সাইটম্যাপটাকে। ইউজ ডিসিশন এক্সএমএল সাইটম্যাপ। ওকে, এই যে দেখাচ্ছে কোথায়, এই যে আমরা কিন্তু অলরেডি এখানে চলে আসছি। তারপরে দেখেন এই যে এখানে সি দ্য এক্সএমএল সাইটম্যাপ ক্লিক করতে বলতেছে। তারপরে দেখেন বলতেছে সার্চ অ্যাপিয়ারেন্স, এই যে কন্টেন্ট টাইপ, এসইও তে যাওয়ার পরে সার্চ অ্যাপিয়ারেন্স থেকে কন্টেন্ট টাইপস থেকে দেখেন এখানে কি করতে বলতেছে, এই যে সেটিংস ফর সিঙ্গেল পোস্ট ইউআরএল, এটাকে শো পোস্ট ইন সার্চ রেজাল্ট ইয়েস করা থাকবে। ডেট স্নিপেট প্রিভিউ এটা হাইড করা আছে, আমাদেরকে কিন্তু শো করে দিতে হবে। ইউজড এসইও মিডিয়া বক্স এটাও শো করে দিতে হবে। তো এই পর্যায়ে এখন আমরা আসি নাই। চেক ইউর ওন এক্সএমএল সাইটম্যাপ আমরা চেক করতে পারবো এখানে। ফ্রি এসইও টিপস। ওকে, তো এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের কমেন্টস করছে এরা। তো আমরা এখন দেখবো কিভাবে সাইটম্যাপটাকে আসলে আমাদের ক্রিয়েট করে আমরা হচ্ছে করব, মানে সার্চ কনসোলেশন অ্যাড করে দেব। তো এখান থেকে নরমালি আপনি কি করবেন, এই এক্সএমএল সাইটম্যাপে আসবেন।
কোথায় গেল? এই যে এটা, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করে সি দ্য এক্সএমএল সাইট ম্যাপ, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এই যে এটা এখানে পাবেন, এই যে এটা পাবেন। এখানে দেখুন এই যে স্ল্যাশের পরে সাইট ম্যাপস আন্ডারস্কোর ইন্ডেক্স ডট এক্সএমএল, এই স্ল্যাশের পরের অংশটুকু, দ্যাট ইজ ইয়োর সাইট ম্যাপ, ওয়েবসাইট সাইট ম্যাপ। এই অংশটুকু আপনাকে কপি করতে হবে, এই অংশটুকু স্ল্যাশের পরে, আমি আবার বলতেছি, ডোমেনের পরে স্ল্যাশ, স্ল্যাশের পরে সাইট ম্যাপ আন্ডারস্কোর ইন্ডেক্স ডট এক্সএমএল, এতটুকু জায়গা আপনি কি করবেন, কপি করবেন। কপি করার পরে আপনি গুগল সার্চ কনসোলে চলে যাবেন, আপনার গুগল সার্চ কনসোল, দ্যাট ইজ ইয়োর গুগল সার্চ কনসোল। এখানে খুঁজবেন কোথায় সাইট ম্যাপ আছে, যে সাইট ম্যাপ, সাইট ম্যাপে ক্লিক করেন। আচ্ছা দেখেন এখানে কোনো ধরনের সাইট ম্যাপ নাই, আছে কোনো ধরনের সাইট ম্যাপ ক্রিয়েট করা আছে এখানে? মানে আপনার যে ওয়েবসাইটের যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটাকে বলে দিতে হবে গুগল সার্চ কনসোলকে, যে আমার ওয়েবসাইটটা কিন্তু এই স্ট্রাকচার বা এই গঠন প্রণালী কি করে, ফলো করে। তো তুমি এই গঠন প্রণালী অনুযায়ী আমার ওয়েবসাইটের পোস্টগুলোকে বা আমার ওয়েবসাইটের কন্টেন্টগুলোকে কি করো, পাবলিশ করো বা ইন্ডেক্স করো, ঠিক আছে? গুগলের ভাষায় বলা হয় ইন্ডেক্সিং করা, ঠিক আছে? ইন্ডেক্স না হলে আপনার পোস্টটা কি করবে না, গুগলের সার্চে শো করবে না। তো এই জন্য আমাদেরকে সাইট ম্যাপ ক্রিয়েট করতে হবে। তো দেখেন এখানে কিন্তু অ্যাড নিউ সাইট ম্যাপ, আমরা যে অংশটা কপি করছি, মূলত আমরা যদি ফুল ওয়েবসাইটটা কপি করতাম, তাহলে যদি এখানে বসাই দিতাম, তাহলে কিন্তু হবে না। এক্স্যাক্টলি আমাদের ওয়েবসাইটটা কিন্তু স্ল্যাশ পর্যন্ত দেয়া আছে, তো স্ল্যাশের পরের অংশটুকুই আমাদেরকে এখানে কপি করে এনে বসাই দিতে হবে। দেখেন আমি কিন্তু দিয়ে দিয়েছি সাইট ম্যাপ আন্ডারস্কোর ইন্ডেক্স ডট এক্সএমএল, মূলত এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের কি স্ট্রাকচার। এটা হচ্ছে আপনার ইওস্টের একটা ডিফল্ট স্ট্রাকচার, ঠিক আছে? আপনি এটা গুগল সার্চ কনসোলে সেট আপ করে দিলেন, দেওয়ার পরে সাবমিটে ক্লিক করেন। দেখেন সাইট ম্যাপ সাবমিটেড সাকসেসফুলি, গুগল উইল periodically process it and look for changes. You will be notified if anything goes wrong within the future. Got it করেন। দেখেন couldn't face দেখাচ্ছে, একটু টাইম নিবে, কারণ নতুন তো, একদম নতুন ওয়েবসাইট। couldn't face দেখাচ্ছে, একটু পেজটা রিলোড দেন। এখানে ভেরি বা ইয়ে দেখাবে, ডান দেখাবে বা এই টাইপের কিছু একটা দেখাবে, ওটা একটু টাইম নিবে। তো couldn't face স্ট্যাটাস আপনার হচ্ছে এটা নতুনের কারণে এরকম দেখাচ্ছে, হয়তো কাল পরশু বা হচ্ছে কিছুক্ষণ পরেও দেখা যাবে যে এখানে অ্যাপ্রোপ্রিয়েট দেখাবে বা ডান দেখাবে, ঠিক আছে? তো আমরা কিন্তু এই এটা এটা কিন্তু একটা হচ্ছে প্রসেস, এটা একটু এটার জন্য একটু টাইম লাগে। হুম। তো অলরেডি মনে করেন যে আমি দেখাই আপনাদেরকে যে সাইট ম্যাপ আমি অলরেডি যে সমস্ত ওয়েবসাইটে আমি ওপেন করছি বা ইয়া করছি, আমরা যদি এখানে গিয়ে আমার সাইটটা দেখি গুগল সার্চ কনসোলে, গুগল ACRCS সার্চ কনসোল, আচ্ছা দেখেন এখানে সাইট ম্যাপ নামে একটা অপশন আছে, এই যে দেখেন সাকসেস লেখা আসবে। দেখেন আমি কিন্তু অলরেডি হচ্ছে একটা সাইট ম্যাপ এখানে ওই অন্য একটা ডোমেইনের আন্ডারে সাইট ম্যাপ আমি এইরকম আসবে, সাকসেস, কুডেন্ট ফেস লেখা আসবে না, কি আসবে, সাকসেস লেখা আসবে, এবং এই সাকসেস লেখা আসতে একটু টাইম লাগে। হ্যাঁ, আপনি সাইট ম্যাপের ইয়েটা ক্রিয়েট করার পরে এখানে অ্যাড করার পরে এরা কিছুক্ষণ টাইম নেবে, দেখবে যে এই সাইট ম্যাপের ইয়াতে আন্ডারে যে ডোমেইনটা আছে বা যে ওয়েবসাইটটা আছে সেটা ঠিকঠাক আছে কিনা, এবং তাদের পোস্টগুলোকে ইন্ডেক্সিং বা ইন্ডেক্স করার মতো ইয়া ওরা অ্যাপ্রুভ দিবে কিনা, বিষয়টা হচ্ছে এরকম। তো এটা মূলত ডিপেন্ড করবে একটু টাইমের উপর। আমরা একটু আবার রিলোড দিই এখানে এসে, এখনো কুডেন্ট ফেস, এখনো পড়েনি, মানে কুড নট বি রিড। আচ্ছা সমস্যা নাই, এটা কোনো মানে টেনশনের কোনো কারণ নাই, কারণ গুগল এখন অনেক বেশি সিকিউর হয়ে গেছে, কোনো কিছুই রিড না করে ওরা হচ্ছে অ্যাপ্রুভ করে না বা সাকসেস দেখায় না। তো হয়তো সাইট ম্যাপটা এসে ওরা দেখবে যে ঠিকঠাক আছে কিনা, তারপর হয়তো অ্যাপ্রুভ করবে। ওকে,
তো কোনো সমস্যা নেই, আপনারা জাস্ট এক্সএমএল সাইট ম্যাপটা এভাবে গুগল সার্চ কনসোলে ইনপুট করে দিতে পারবেন, ঠিক আছে? ওকে, কারো কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা আছে? না স্যার, আমার একটু সমস্যা আছে। জি বলুন। আচ্ছা, আমি যে আমি যে সাইট ম্যাপটা ক্রিয়েট করব, সাইট ম্যাপটা তো আমি থেকে নিলাম, নেওয়ার পর আমি যে সার্চ গুগল সার্চ কনসোলে এখানে দিলে তো নিচ্ছে না। কি নিচ্ছে? এই স্ক্রিনটা কি শেয়ার করব? না, স্ক্রিন শেয়ার করবেন এই মুহূর্তে? আচ্ছা, আপনি একটা কাজ করেন, দাঁড়ান। হ্যাঁ ভাই। আমাদের জেনারেল সেকশনের কাজ কিন্তু মোটামুটি শেষ। এখন আমাদের কাজ হচ্ছে, দেখুন এখানে হচ্ছে সার্চ অ্যাপিয়ারেন্স, এখানে যাবেন সার্চ অ্যাপিয়ারেন্স। তো সার্চ অ্যাপিয়ারেন্সে ক্লিক করার পর দেখেন এখানে কি বলতেছে, টাইটেল সেপারেটর। আসলে এই টাইটেল সেপারেটরটা আসলে কি এবং কোথায় ব্যবহার করা হয়? টাইটেল সেপারেটর, তো বোঝা যাচ্ছে টাইটেলে যে সেপারেটর ব্যবহার করা হয় সেটা মূলত টাইটেল সেপারেটর। একটু খেয়াল করুন, কোন একটা ওয়েবসাইটে যদি আমরা যাই, সাপোজ রোমান প্যান্থিয়ন, এখানে যদি যাই, এখানে না, আমরা প্রথম আলোতে যাই। দেখেন এই যে এখানে একটা হচ্ছে সেপারেটর ব্যবহার করা হয়েছে, দেখছেন? এই যে ঢাকা, তারপরে থেকে, মানে যে এটা হচ্ছে টাইটেল, এই টাইটেলের মাঝখানে সেপারেটর, মানে কি ধরনের সেপারেটর আপনি ব্যবহার করবেন। তো দেখেন এখানে ঢাকার পরে একটা হাইফেন, তারপরে হচ্ছে থেকে, তারপরে একটা হাইফেন, তারপরে হচ্ছে ভাঙ্গা, তারপরে থেকে একটা, এখানে একটা হাইফেন, তারপর হচ্ছে এক, তারপরে একটা হাইফেন। ওকে, দ্যাট ইজ দ্য সেপারেটর। আপনি যদি কোনো পোস্ট করেন, পোস্টের আপনার ইউআরএলটা যখন ক্রিয়েট হবে, তখন আপনি কোন ধরনের সেপারেটরটা আসলে চুজ করবেন। এখানে ডিফল্ট ভাবে অনেকগুলো সেপারেটর আছে, দেখেন হাইফেনটাই ম্যাক্সিমাম সময় মানুষ ব্যবহার করে। তো অনেকেই হচ্ছে আপনার এই যে মনে করেন যে হচ্ছে এই ধরনের হাইফেন ব্যবহার করে, তারপরে কোলন ব্যবহার করে, তারপরে দেখেন সেমিকোলন, কোলন ব্যবহার করে, তারপরে হচ্ছে ডট ব্যবহার করে, মোটা ডট, স্টার, এই ধরনের চিহ্ন ব্যবহার করে, তারপরে হচ্ছে আপনার এই যে পাইপলাইন ব্যবহার করে, ঠিক আছে? তো এগুলা ব্যবহার করা যায়, তবে এগুলোর মধ্যে সব থেকে জনপ্রিয় কিন্তু আপনার এটাই। হ্যাঁ, আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন, এটা তবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। দেখো গুগল আবার এই যে এগুলা ব্যবহার করে, যেগুলা সেপারেটর হিসেবে এগুলা ব্যবহার করে, দেখবেন গুগলের, আপনি যদি গুগলের দিকে দেখেন, গুগল নিউজ, এই যে দেখেন এখানে কিন্তু এই যে সেপারেটর হিসেবে দেখেন এই যে ইয়াগুলা ব্যবহার করা হয়েছে, একটু আগে যেটা দেখাইলাম, এই যে দেখেন, এই যে এই যে মানে গ্রেটার দেন লেস দেন সাইন। ওকে, উইকিপিডিয়া হচ্ছে গ্রেটার দেন লেস দেন সাইন ব্যবহার করে। তো এটা মূলত ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্লায়েন্টকে জিজ্ঞেস করে নেবেন যে তুমি কোন ধরনের সেপারেটর পছন্দ করো, তোমার সেই ধরনের সেপারেটর আপনি ইউজ করবেন। ওকে, তবে আপনি এখান থেকে যে কোনো একটা ইউজ করেন, আমি এটা ইউজ করি, সাপোজ এটা ইউজ করলাম। Home page and post page, you can determine the title and description for the home page by
Editing the home page itself, you can determine the title and description for the post page by editing the post page itself. তো এগুলো দরকার নেই আমাদের। আর নলেজ গ্রাফ অ্যান্ড স্কিমা ওয়ার্জে, এটা মূলত আসলে অর্গানাইজেশনের জন্য। চুজ দ্য whether the site represent an organization or a person, এখানে কি অর্গানাইজেশন আর পারসন, যদি পার্সোনাল ব্লগ হয় তাহলে পারসন সিলেক্ট করে দিবেন, আর যদি অর্গানাইজেশন হয় তাহলে অর্গানাইজেশন সিলেক্ট করে দিবেন। অর্গানাইজেশন সিলেক্ট করলে আপনাকে এখানে ডিফল্ট ভাবে কিছু দিতে হবে, অর্গানাইজেশন নাম দিতে হবে আর অর্গানাইজেশন লোগো দিতে হবে। আপলোড ইমেজে ক্লিক করে অর্গানাইজেশন লোগো দিবেন। ওকে, তার মানে ক্লায়েন্টের কাছ থেকে এগুলো চেয়ে নিতে হবে। আর যদি পার্সন হয় তাহলে দেখেন পার্সন দিবেন, পার্সন দিলে কি আসে দেখেন, সিলেক্ট ইউজার নেম, আপনি আপনার ক্লায়েন্টের নাম দিবেন, তারপর পার্সন লোগো বা আভাতার, আপলোড ইমেজে ক্লিক করে আপনি একটা এখান থেকে লোগো দিতে পারবেন। ইউজ ইমেজ, এই যে চলে আসছে লোগো। ওকে, একটা পার্সনের জন্য সে যেহেতু, বা অর্গানাইজেশনের জন্য হলে অর্গানাইজেশন, সেভাবে ওভাবে দিবেন আপনি। বিষয়টা এরকম কিন্তু। তারপরে সেভ সেন্সে ক্লিক করবেন। তারপরে আমরা এখানে কিছু কাজ করলাম, জেনারেল সেকশনে কিছু কাজ করলাম। ওকে, তারপর হচ্ছে দেখেন কন্টেন্ট টাইপস। আচ্ছা, কন্টেন্ট টাইপসে দেখুন কি কি আছে, পোস্ট আর হচ্ছে পেজ, পোস্ট পেজ। আচ্ছা, আগে পোস্টটা ওপেন করি তারপরে পেজটা দেখাই। আচ্ছা, পোস্ট ওপেন করেন, দেখেন শো পোস্ট ইন সার্চ রেজাল্ট, মানে আপনার পোস্ট গুলো সার্চ রেজাল্টে শো করবে কিনা। দেখেন একটা হচ্ছে সফটওয়্যার, মানে একটা সফটওয়্যারের মাধ্যমে কত কি অপটিমাইজ করে। আপনি কিন্তু নরমালি যদি হচ্ছে কোনো ধরনের এই যে টেকনিক্যাল এসইও না করতেন, আপনি যদি 1000টা পোস্ট করেন তারপরেও রেজাল্টে শো করতো না, মূলত এই ফাংশনালিটি গুলার অভাবে। ঠিক আছে, তার মানে আপনাকে কি করতে হবে, অবশ্যই ইউএস রেসিও প্লাগইনটা ইনস্টল দিতে হবে। দিলেই মনে করেন যে 50% কাজ হয়ে গেল, বাকিটা ভিতর থেকে একটু আপনাকে কাস্টমাইজ করতে হবে। তো এটার আসলে প্রয়োজনীয়তা কি দেখেন, কোশ্চেন মার্কে ক্লিক করেন, দেখেন নোট শোয়িং পোস্ট in the search results technically means those will have a Nordex robots meta and will be excluded from XML sitemap. More info on the search results settings. কিছু সেটিংস আছে, যদি আরো কিছু জানতে চান তবে সেখানে যাবেন, ক্লিক করবেন, তো অবশ্যই এটা সিলেক্ট করে দিবেন। শো এসইও সেটিংস ফর পোস্ট, আচ্ছা এটার কাজটা আপনি বলতেছে এসইও সেটিংস ফর পোস্ট, মানে পোস্টের মধ্যে এসইও সেটিং গুলো শো করাতে চান কিনা। আচ্ছা, যদি আপনি মনে করেন যে হাইড করে রাখতে, মনে করেন যে আপনি এসইও এর জন্য কি সেটিং দিয়েছেন সেটা শো করানোর দরকার নাই পোস্টের মধ্যে, কারণ এটা তো আপনার স্ট্র্যাটেজি। যদি এটা শো করা থাকে এটা হাইড করে দিবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখেন এসইও টাইটেল পেজ সেপারেটর সাইট টাইটেল, এটা ডিফল্ট ভাবে যেমন আছে তেমনই থাক। ওকে, এই যে মেটা ডেসক্রিপশন দেখেন খুবই ইম্পর্টেন্ট, মেটা ডেসক্রিপশন। আচ্ছা, মেটা ডেসক্রিপশন কোনটা একটু বোঝাই। এই যে গুগল নিউজ লিখছেন, কিন্তু গুগল নিউজ দেখেন, গুগল নিউজ কিন্তু লেখা, স্পিকারটা মিউট করেন কাইন্ডলি। গুগল নিউজ থেকে দেখেন একটা হচ্ছে কন্টেন্ট দেখতে পাচ্ছেন, মূলত এটা দ্যাট ইজ দ্য মেটা ডেসক্রিপশন। তারপরে আপনি দেখেন হচ্ছে এই যে গুগল নিউজ উইকিপিডিয়া, দ্যাট ইজ দ্য মেটা ডেসক্রিপশন, মানে আপনার ওয়েবসাইটটা কি রিলেটেড কয়েকটা সেন্টেন্সের মাধ্যমে বুঝিয়ে দিবেন। হ্যাঁ, যেমন হচ্ছে গুগল নিউজ দ্য কিওয়ার্ড, এই যে দেখেন। আচ্ছা, অন্য কিওয়ার্ড দিয়ে সার্চ দিই, সাপোজ আপনি লিখেন হচ্ছে কিছু একটা লিখলেন, মনে করেন আপনি লিখলেন রিয়েল এস্টেট। আচ্ছা, এই যে দেখুন, এটা দেখুন, প্রত্যেকটা ওয়েবসাইটের নিচে কিছু কন্টেন্ট দেখা যাচ্ছে, দ্যাট ইজ দ্য মেটা ডেসক্রিপশন। এই মেটা ডেসক্রিপশনটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনার ওয়েবসাইট আছে কিন্তু মেটা ডেসক্রিপশন নাই, তাহলে আপনার ভিজিটর কি ভাববে? ভিজিটর ভাববে যে আসলে এই যে যেমন এটা যেমন জিলো.com, মানে রিয়েল এস্টেট বিজনেসের মধ্যে যে আপনি মনে করেন যে মানে এটা একটা কিন্তু ডিরেক্টরি সাইট জিলো.com, এখানে গেলে আপনি
দেখা যাবে যে বিভিন্ন কান্ট্রির হচ্ছে যতগুলো রিয়েল এস্টেট এজেন্ট আছে বা রিয়েল এস্টেট ইনভেস্টর আছে খুব সহজে এখানে ফাইন্ড আউট করতে পারবেন জিরো.কম থেকে। তো এটা মূলত আসলে কি রিলেটেড সাইট, এটা এটা কিন্তু বুঝতে পারবেন আপনি হচ্ছে মেটা ট্যাগ এবং মেটা ডিসক্রিপশন। এটা হচ্ছে মেটা ট্যাগ বা মেটা টাইটেল, আর এটা হচ্ছে মেটা ডিসক্রিপশন। এই দুটো যদি না থাকতো, শুধুমাত্র এই ডোমেনটা থাকতো, তাহলে কি কাস্টমার বা ভিজিটর বুঝতে পারতো যে আসলে এই ওয়েবসাইটটা কি রিলেটেড? বলুন। তার মানে তাহলে মেটা ট্যাগ বা মেটা টাইটেল এবং ডিসক্রিপশন খুব ইম্পর্টেন্ট আপনার ভিজিটরের জন্য। আপনার ভিজিটর ওয়েবসাইটে সার্চ দিয়ে জানতে পারবে যে দ্যাট ইজ দ্য রিয়েল এস্টেট কোম্পানিজ। দা আপনি মনে করেন ডিজিটাল মার্কেটার। এখন সাপোজ আপনি ডিজিটাল মার্কেটার, দেখেন ডিজিটাল মার্কেটারদের ওয়েবসাইটগুলো দেখেন। ডিজিটাল মার্কেটার দেখেন, এই যে ডিজিটাল মার্কেটার মার্কেটিং টুলস এন্ড ট্রেনিং। দেখেন এখানে কি বলছে, ফুল স্ট্যাক মার্কেটার্স প্রেডিক্ট দ্যাট ফিউচার বাই leveraging marketing data using the best marketing tools and training। এরা টুলস প্রোভাইড করে। অন্য কিছু দেখেন, এটা দেখেন এই যে ডেট স্নিপেট শো করতেছে। দেখেন এখানে কিন্তু ডেট স্নিপেট শো করতেছে, কিন্তু এটাতে আবার ডেট স্নিপেট শো করতেছে না। মূলত এটাতে শো করতেছে না কেন? এখানে অন করা না, এখানে অন করা আছে। ডিজিটাল মার্কেটার ডিফাইন মানে অন্য কিছু দেখেন, ডিজিটাল মার্কেটার নয়, মার্কেটিং লিখি, মার্কেটিং। দেখেন এখানে কিছু কন্টেন্ট দেখেন। ডিজিটাল মার্কেটিং encompasses all marketing efforts that use an electronic device of the internet business। এই যে নেল প্যাটেলের কন্টেন্ট আছে এখানে, nelpatel.com হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। ইফ ইউ আর, এটা কিন্তু ওই পোস্টের হচ্ছে মেটা ডেসক্রিপশন, ঠিক আছে। তারপর হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং মার্কেটও, এই যে দেখেন প্রত্যেকটা পোস্টের এই যে দেখেন এখানে এই যে ডিসক্রিপশন, মেটা ডেসক্রিপশন চলে আসতেছে। তার মানে এই যে দেখুন কিছু কিছু হচ্ছে ডেট শো করতেছে, আর কিছু কিছু ওয়েবসাইটে কিন্তু ডেট শো করতেছে না। এটা ডেট স্নিপেট অন করা আছে, যেখানে ডেট শো করতেছে, আর ডেট স্নিপেট অন করা নেই, যেখানে শো করতেছে না। তো মেটা ডেসক্রিপশনটা কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটের জন্য মেটা ডেসক্রিপশন অ্যাড করব। কিভাবে, কোথায় অ্যাড করব? এই যে এখান থেকে মনে করেন যে আপনি হচ্ছে একটা কন্টেন্ট দিলেন যে গেট দ্য ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস and internet marketing solutions you need. Our online marketing services include PPC, SEO, social, এখানে আরো কিছু অ্যাড করে দেন, included suppose lead generation, email marketing, সোশ্যাল অ্যান্ড মোর। ওকে, এটা হচ্ছে ডেটা ডেসক্রিপশন। ওকে, তারপরে দেখেন হচ্ছে স্কিমা সেটিং, ডিফল্ট পেজ টাইপ, ওয়েব পেজ ডিফল্ট করা আছে যে চুজ হাউ ইউর পোস্ট শুড বি ডিসক্রাইব বাই ডিফল্ট ইন ইউর সাইটস schema.org markup. You can choose these settings for individual post। ওয়েবসাইট পেজ ডিফল্ট ভাবে এখানে ডিফল্ট করা আছে। আপনি চাইলে আইটেম পেজ, অ্যাবাউট পেজ, এফিকিউ পেজ, কিউএ পেজ, প্রোফাইল পেজ, কন্ট্যাক্ট পেজ, মেডিকেল ওয়েব পেজ, কালেকশন পেজ, চেকআউট পেজ, রিয়েল এস্টেট লিস্টিং, সার্চ রেজাল্টস পেজ, এগুলো অ্যাড করতে পারবেন। তো ডিফল্ট ভাবে যেটা আছে সেটাই করে রাখুন। তো ডিফল্ট আর্টিকেল টাইপস দেখুন এখানে কি কি আছে, সোশ্যাল মিডিয়া পোস্টিং, নিউজ আর্টিকেল, অ্যাডভার্টাইজার, কন্টেন্ট আর্টিকেল, তারপর আছে আপনার স্কলারি আর্টিকেল, টেক আর্টিকেল, রিপোর্ট, নান। তো ডিফল্ট করা আছে, ডিফল্টে রাখুন। আচ্ছা, তারপরে দেখুন এটা গেল পোস্টের বিষয়টা, এটা পোস্ট। ওকে, তারপরে দেখুন এবার হচ্ছে পেজ। এই যে পেজ, এখানে পেজে ক্লিক করুন। সেটিং ফর সিঙ্গেল পেজ, শো পেজেস ইন সার্চ রেজাল্ট। সার্চ রেজাল্টে পেজগুলো শো করবে কিনা। মনে করেন আপনি হচ্ছে অনেকগুলো পেজ অ্যাড করছেন আপনার ওয়েবসাইটের মধ্যে,
আপনি চাচ্ছেন ইন্ডিভিজুয়ালি কোনো একটা কিওয়ার্ডের উপর বেস করে প্রত্যেকটা পেজের যেন কি করে গুগলে শো করে গুগলে। আপনি যদি না চান যে শো করবে না, তাহলে কিন্তু নো করে দিলেই হয়ে গেল, যে পেজ আপনার হচ্ছে পেজ শো করবে না, আপনার শুধুমাত্র পোস্টগুলো শো করবে, তাহলে নো করে দিবেন। কিন্তু এটাও এসিও এর জন্য এটা হার্মফুল, আপনি ইয়েস করে দিবেন। কেন ইয়েস করে দিবেন দেখেন, বলছে যে না, নট শোয়িং পেজ ইন দ্য সার্চ রেজাল্টস টেকনিক্যালি মিনস those will have a Norndux robots meta and will be excluded from external sitemap. More info for the search result setting. তো নরমালি আপনি এটা ইয়েস করে দেন, তারপরে শো এসইও সেটিংস ফর পেজেস, এটা আপনি হাইড করে দেন। মানে এসইও সেটিংস ফর পেজেস এর মধ্যে কি শো করাইতে চান কিনা আপনি, ঠিক আছে? তো আপনার স্ট্র্যাটেজি মানুষকে দেখানোর কি দরকার আছে, ঠিক আছে? আপনি শো করাইতে চাইলে শো করাবেন, না করাইতে চাইলে নো করাবেন, ঠিক আছে, সমস্যা নেই। তারপরে দেখেন আপনার হচ্ছে পেজের মধ্যে আপনার কিন্তু মেটা ডিসক্রিপশন অ্যাড করতে হবে, এখানেও সেম মেটা ডিসক্রিপশন। তো আমি যেটা কপি করছি ওটা দিয়ে দিলাম। আবার মেটা ডিসক্রিপশন গুলো ডিফারেন্ট ডিফারেন্ট দিবেন, কারণ আপনার যদি মেটা ডিসক্রিপশন পেজ রিলেটেড হয়, তো নরমালি পেজের ক্ষেত্রে ডিফল্ট যেহেতু দিয়েছি আমরা, সেহেতু এখানে একটা ডেসক্রিপশন দিলেই হবে। ওকে, মেটা ডেসক্রিপশনটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা কি রিলেটেড সেটা কাস্টমারকে ভিজিটরকে জানিয়ে দেয়া। যে গেট দ্য ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস এন্ড ইন্টারনেট মার্কেটিং সলিউশনস ইউ নিড our online marketing services included lead generation, email marketing, PPC, SEO, social media more. Okay, সেম ভাবে এখানে হচ্ছে স্কিমা সেটিং আছে, ওয়েব পেজ ডিফল্ট দেয়া আছে, ডিফল্টে রাখুন। রাখার পরে আপনি যেটা করবেন সেভ চেঞ্জে ক্লিক করবেন। তার মানে আপনি কন্টেন্ট টাইপসে কিছু কাজ করলেন, কন্টেন্ট টাইপস। ওকে, এখানে কিছু কাজ করলাম আমরা। আচ্ছা, তারপরে দেখুন মিডিয়াতে কি আছে দেখুন। মিডিয়াতে বলছে যে মিডিয়া এন্ড অ্যাটাচমেন্ট ইউআরএলস। আচ্ছা, এটা কিভাবে কাজ করে দেখেন, কোশ্চেন মার্কে ক্লিক করেন, দেখেন when you upload media, an image or video, for example, to WordPress, it doesn't just save the media, it creates an attachment URL for it. These attachment pages are quite empty. They contain the media item and maybe a title if you insert one. Because of that, if you never use these attachment URLs, it's better to disable them and redirect them to the media itself, item itself. Okay, we recommended you set this to yes. ওরা রিকমেন্ড করতেছে যে ইয়েস করাটাই বেটার। আচ্ছা, রিডাইরেক্ট অ্যাটাচমেন্ট ইউআরএলস টু দ্য অ্যাটাচমেন্ট ইটসেলফ, রিডাইরেক্ট হবে কিনা সেটা বলতেছে। নো করে দিলে হবে না, আর ইয়েস করে দিলে হবে, ঠিক আছে? তো ওই রিকমেন্ডেড ইয়েস, তো আপনি ইয়েসে রাখুন, যদি নো থাকে আপনি ইয়েস করে দিবেন। এখানে ইয়েস করে দিয়ে সেভ চেঞ্জে ক্লিক করবেন। আচ্ছা, এটা গেল মিডিয়া এন্ড অ্যাটাচমেন্ট ইউআরএল। তারপরে ট্যাক্সোনমিস। আচ্ছা, ট্যাক্সোনমিসে যান, দেখেন ট্যাক্সোনমিসটা আসলে কি, ক্যাটাগরি দেখাচ্ছে এখানে, ক্যাটাগরি। তো ক্যাটাগরিতে ক্লিক করলে দেখেন এখানে তিন ধরনের আপনি পাবেন ট্যাক্সোনমিতে, ক্যাটাগরিজ, তারপরে ট্যাগস, পোস্ট ট্যাগ, পোস্ট আন্ডারস্কোর ট্যাগ, তারপর হচ্ছে ফরম্যাট, পোস্ট আন্ডারস্কোর ফরম্যাট, ঠিক আছে? আবার ক্যাটাগরি ইউআরএল, রিমুভ দ্য ক্যাটাগরি প্রিফিক্স। আচ্ছা, এগুলো কি সবকিছু একটু আপনাদেরকে বোঝাই। ফার্স্ট হচ্ছে ক্যাটাগরিতে যদি আমরা ক্লিক করে দেখেন এখানে কি বলতেছে, শো ক্যাটাগরিজ ইন সার্চ রেজাল্ট। সার্চ রেজাল্টে ক্যাটাগরিগুলো শো করবে কিনা দেখেন। আপনি এখানে দেখেন এদের কিন্তু অনেকগুলো ক্যাটাগরি। আপনি যদি বিশেষ সংবাদে যান, বিশেষ সংবাদ থেকে আবার দেখেন হচ্ছে আপনি কিন্তু একটার পর একটাতে ঢুকতেছেন। এই যে ক্যাটাগরি, বিশেষ সংবাদের আন্ডারে ঢাকা থেকে ভাঙ্গা এক ঘন্টায় পদ্মা সেতু নিয়ে দৈনিক চলবে 24,000 যান, তারপরে পদ্মা সেতু। অথবা আপনি হচ্ছে ওয়েবসাইটে ঢুকে তাহলে হচ্ছে রাজনীতির ভিতরে যান, রাজনীতির ভিতরে কিন্তু আবার অনেকগুলো পোস্ট পাবেন। দেখেন এগুলো কিন্তু ক্যাটাগরি, মানে রাজনীতির আন্ডারে। তার মানে এই যে উপর থেকে, যে মেনু থেকে, এই যেগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে একটা কি ক্যাটাগরি, মানে কোন ক্যাটাগরির আন্ডারে কোন পোস্ট। আপনি যদি মনে করেন যে শিক্ষা, আপনি চাচ্ছেন যে শিক্ষা ক্যাটাগরির আন্ডারে অনেকগুলো পোস্ট করতে, আপনি শিক্ষা ক্যাটাগরিতে ক্লিক করলেন, দেখবেন যে শিক্ষা ক্যাটাগরি, এই যে এডুকেশন, ওপরে ইউআরএল পারমালিঙ্ক তৈরি হচ্ছে এডুকেশন এবং শিক্ষা হচ্ছে এভাবে, ঠিক আছে? যে রোকেয়ার হাত ধরে এগিয়ে চলছে নারী শিক্ষা। ওকে, তো যাই হোক, দ্যাট ইজ দ্য ক্যাটাগরি।
এবং ক্যাটাগরির ভিতরে যে যেমন হচ্ছে ভর্তি, পরীক্ষা, বৃত্তি, উচ্চশিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি। আপনি মনে করেন যে প্রযুক্তিতে ক্লিক করলেন, তার মানে দ্যাট ইজ দ্য, দেখেন এডুকেশন ক্যাটাগরির আন্ডারে সায়েন্স অ্যান্ড টেক, মানে ক্যাটাগরি সাব ক্যাটাগরি। ক্লিয়ার? ক্যাটাগরি কি বুঝছেন? জি স্যার। চীনে ফেসবুক বন্ধের আসল কারণ কি? চীনে কি ফেসবুক বন্ধ করে দিছে? ও তো উইচ্যাট ব্যবহার করে, উইচ্যাট। তো ফেসবুকে তো স্যার আগে থেকে মানে ফেসবুক ইউজ করে না চায়নারা, ওরা তো কে নামে একটা আছে ওটা ইউজ করে। ওদের নিজস্ব নাই, ওরা উইচ্যাট ব্যবহার করে, উইচ্যাট। এটা গুগল নাই ভাইয়া, গুগল ইউজ করতে পারে না। আমি বলছি ফেসবুকের কথা, ফেসবুক। চীনে ফেসবুক বন্ধের আসল কারণ কি? কারণ আছে। ফেসবুকে একচেটিয়া আধিপত্য ভাঙতে যুক্তরাষ্ট্রের মামলা। আচ্ছা আচ্ছা, তার মানে ভালো বিজনেস করতেছে, মামলা শুরু করে দিচ্ছে। কেউ কাউকে সহ্য করতে পারে না। দেখেন, শো ক্যাটাগরিজ ইন সার্চ রেজাল্ট, আপনি ক্যাটাগরিগুলো সার্চ রেজাল্টে শো করে দিতে চান কিনা? অবশ্যই ইয়েস করে দিবেন। যদি নো করে থাকে তাহলে ইয়েস করে দিবেন। আর এটার প্রয়োজনীয়তা কি? এটার প্রয়োজনীয়তা হচ্ছে এটা, ওকে, এক্সক্লুডেড ফ্রম সাইট ম্যাপ। তারপর আপনি কি করবেন, কোশ্চেন উঠাই দেন। এসইও টাইটেল, টার্ম টাইটেল, আর্কাইভস, পেজ, অপারেটর, সাইট ডিফল্ট ভাবে যেটা আছে সেটা রাখুন। আর মেটা ডেসক্রিপশন একটু আগে যেটা দিয়েছেন সেটা দিয়ে দেন। ওকে, তারপরে শো এসইও সেটিংস ফর ক্যাটাগরি, মানে শো এসইও সেটিংস ফর ক্যাটাগরি, ক্যাটাগরিতে এসইও সেটিংস আপনি যে সেটিংসটা দিয়েছেন সেটা শো করাইতে চান কিনা। আচ্ছা, আপনি যদি হচ্ছে হাইড করে রাখেন, হাইড থাকবে, শো করাইতে চাইলে শো করবে, কোনো সমস্যা নেই, তবে এটা হাইড করে রাখাটাই বেটার। ওকে, তারপরে দেখেন ট্যাগ পোস্ট, এখান থেকে শো ট্যাগ পোস্ট ইন সার্চ রেজাল্ট, আপনি হচ্ছে ট্যাগ পোস্ট গুলো শো করাইতে চান কিনা। যদি নো থাকে নো করে দিবেন। যদি বায়ার যদি বলে যে ট্যাগ পোস্ট গুলো শো করাবো না, আচ্ছা এটাও কিন্তু বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী। হ্যাঁ, বায়ার যদি বলে যে এসইও সেটিংসটা ক্যাটাগরিতে শো করাইতে চান তাহলে শো করাই দিবেন, ঠিক আছে। তারপরে ট্যাগ পোস্ট দেখেন, শো ট্যাগস ইন সার্চ রেজাল্ট, এর কোশ্চেন মার্কে একটা ক্লিক করেন। এটার কাজটা কি আসলে দেখেন, not showing tags in the search result technically means that will have nodex, robots, meta and will be excluded from XML sitemap. More info on the search result setting. যদি আরো কিছু জানতে চান তাহলে রাইট বাটন ক্লিক করে ওপেন লিংক নিউ ট্যাব করবেন। ইউজ থেকে আপনাকে আর্টিকেলস দিবে বোঝানোর জন্য। ইয়েস, settings in single post URL, yes. The date in Google preview show used SEO meta box show. আচ্ছা, এখানে অ্যাডভান্স কিছু আছে, এক্সেল সাইট ম্যাপ, এগুলো তো দেখাইলাম। তো আর্টিকেলসটা পড়বেন তাহলে আপনার জন্য অনেক হেল্পফুল হবে। ওকে, তারপর হচ্ছে এখানে দেখুন ট্যাগস এর মধ্যে আবার কি আছে, এটা হচ্ছে আপনার ইয়েস করলেন আপনি ট্যাগস। তারপর আছে এসইও টাইটেল, টিম টাইটেল, আর্কাইভ, স্পেস, সেপারেটর, এ সাইট টাইটেল আর মেটা ডেসক্রিপশন যেটা আছে সেটা দিলেন। বলছে modify your meta description by editing the right here, সরি। ওকে, তারপর হচ্ছে মেটা ডেসক্রিপশন, তারপর শো এসইও সেটিংস ফর ট্যাগস শো করাতে চান কিনা, এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী শো করাতে চাইলে শো করাবেন। আচ্ছা, এটা গেল ট্যাগস, ট্যাগসে কিছু কাজ করলেন। এরপর হচ্ছে আপনার ফরম্যাট, পোস্ট আন্ডারস্কোর ফরম্যাট। আচ্ছা, পোস্ট আন্ডারস্কোর ফরম্যাট, ফরম্যাট বেসড আর্কাইভ। আচ্ছা, এখানে আছে বলছে এনাবল না ডিজেবল, ফরম্যাটটা কি আপনি আপনার পোস্টের যে ফরম্যাটগুলো হবে সেগুলো কি ডিজেবল করে রাখতে চান নাকি এনাবল করে রাখতে চান? যদি আপনি এনাবল করে রাখতে চান তাহলে শো ফরম্যাট সার্চ রেজাল্ট, শো ফরম্যাটস ইন সার্চ রেজাল্ট অবশ্যই ইয়েস করবেন। এটা কোশ্চেন মার্কে দেখেন কি বলতেছে, ও সেম কথাই বলতেছে এর আগে যেগুলো বলছিল। তো আপনি যদি বলেন ফরম্যাটটা যদি নো করে দিতে চান তাহলে ফরম্যাটটা শো করবে না, আর যদি ইয়েস করেন তাহলে ফরম্যাটটা শো করবে। এসইও টাইটেল এরকম হবে, আর মেটা ডেসক্রিপশন যেটা আছে ওটা দিয়ে দিলেন। আর এখানে ক্যাটাগরি ইউআরএল, রিমুভ দ্য ক্যাটাগরিজ প্রিফিক্স
কোশ্চেন মার্কে ক্লিক করেন, দেখেন কি বলতেছে, ক্যাটাগরিজ ইউআরএলস ইন ওয়ার্ডপ্রেস কন্টেইন এ প্রিফিক্স ইউজুয়ালি ক্যাটাগরি, মানে কি রকম করে পোস্টগুলো হবে। ক্যাটাগরির নাম যদি দেন হচ্ছে কি, মনে করে যে দিলে হচ্ছে টেকনোলজি, তাহলে টেকনোলজি রিলেটেড এর ভিতরে আপনার যে পোস্টগুলো আছে এরকম টেকনোলজি, তারপরে স্ল্যাশ দিয়ে তারপরে আপনার দিস ফিচার্স মোস্ট দিস প্রিফিক্স ফর ক্যাটাগরাইজ অনলি, মানে ওই ক্যাটাগরির আন্ডারে যে পোস্টগুলো আছে বা পোস্টের টাইটেল অনুযায়ী ইউআরএল জেনারেট হবে। ঠিক আছে, আপনি এটাকে রিমুভ করে দিতে পারেন, কিন্তু কিপ করে রাখাটাই বেটার, এটা এসইও ফ্রেন্ডলি। তো এখানে কিছু কাজ করলাম আমরা, কোথায় হচ্ছে ট্যাক্সোনমিতে। ঠিক আছে, এখানে এসে আপনি কি করবেন, এই যে সেভ চেঞ্জে ক্লিক করবেন। ওকে, তারপর কি আছে, আর্কাইভস, আর্কাইভসে যান। আর্কাইভস বলছে যে অথর আর্কাইভস, তো তারপরে ডেট আর্কাইভ সেটিং আর হচ্ছে স্পেশাল পেজ। আচ্ছা, অথর আর্কাইভ সেটিং, ডেট আর্কাইভ সেটিং আর হচ্ছে স্পেশাল পেজ, তিন ধরনের আছে এখানে। তো আপনি অথর আর্কাইভ সেটিংসে যান, এখানে দেখেন কি বলতেছে, অথর আর্কাইভস, এটা কি ডিজেবল করে দিবেন নাকি এনাবল করে দিবেন। তো এটা ক্লায়েন্টকে বলবেন যে তুমি কি অথর আর্কাইভসটা কি ডিজেবল রাখবা তোমার ওয়েবসাইটের মধ্যে, না এনাবল করে দিবা। যদি বলে যে এনাবল করে দাও, তখন আপনি এনাবল করে দেবেন। এই ধরনের কোশ্চেন করবেন, তাহলে আপনাকে মনে করবে যে আপনি এক্সপার্ট। অথর আর্কাইভ সেটিং, অথর আর্কাইভসটা এনাবল করবেন আর ডিজেবল করবে, ক্লায়েন্টকে জিজ্ঞাসা করবেন। এটা প্রপারলি যখন আপনি প্র্যাকটিস করবেন, এর ভেতর থেকে অনেকগুলো কোশ্চেন কিন্তু ক্লায়েন্টকে বলতে হবে, ওইভাবে ক্লায়েন্টের ইনস্ট্রাকশন অনুযায়ী আপনি এটাকে অপটিমাইজ করে দিবেন, তাহলে ক্লায়েন্ট আরো বেশি খুশি হবে। সো অথর আর্কাইভস ইন সার্চ রেজাল্ট, অথর আর্কাইভ সার্চ রেজাল্টে শো করাইতে চান কিনা। যদি ক্লায়েন্ট বলে যে নো, অথর আর্কাইভ শো করার রেজাল্ট করার দরকার নেই, তখন নো করে দিবেন। আর ক্লায়েন্ট যদি বলে ইয়েস, তাহলে ইয়েস করে দিবেন। ঠিক আছে, শো আর্কাইভস ফর অথর উইদাউট পোস্ট ইন সার্চ রেজাল্ট, মানে শো আর্কাইভস ফর অথর্স উইদাউট পোস্ট ইন সার্চ রেজাল্ট, মানে পোস্ট ছাড়াই আর্কাইভস, মানে অথরের আর্কাইভস গুলো শো করবেন কিনা এটা বলতেছে। তো এখানে বলতেছে নো করা আছে। তো আপনি যদি চান যে হচ্ছে উইদাউট পোস্ট শো করানোটা, এটা ভালো দিক নয়, এটা পজিটিভ মানে নেগেটিভ দিক। যদি আপনি তারপরে ক্লায়েন্ট বলে যে না আমাকে আমার জন্য হচ্ছে উইদাউট পোস্ট হচ্ছে আর্কাইভস ফর অথর্স, আমার অথরগুলো অথরের আর্কাইভগুলো শো করাইতে চান, তাহলে ইয়েস করে দিবেন। আর যদি না করাতে চান তাহলে নো করে দিবেন। আচ্ছা, এটার ফেসিলিটি কি দেখেন, not showing the archives for authors without post in the search result technically means those will have a no-index robots meta and will be excluded from experiment sitemap. More info on this search result settings, এখানে যাবেন আরো ডিটেইলস জানতে পারবেন। ঠিক আছে, তারপরে এখানে আছে এসইও টাইটেলটা নেম অথর অ্যাড সাইট এভাবে ক্রিয়েট হবে, আর মেটা ডেসক্রিপশনটা আপনি দিলেন যেটা দিয়েছিলেন আপনি এর আগে প্রিভিউতে, ওটা দিয়ে দেন। আচ্ছা, ওটা কোথায় আছে, ওটা আমাদের ট্যাক্সোনমিতে আছে। তারপরে এখানে আপনি কিছু কাজ করলেন, তারপর আছে ডেট আর্কাইভ সেটিং, এটা হচ্ছে ডেট আর্কাইভস, অর্থাৎ ডেট আর্কাইভস মানে কি, ডেট আর্কাইভ মানে হচ্ছে আপনার পুরাতন হচ্ছে পোস্টগুলা ডেট অনুযায়ী শো করবে কিনা, ডেট অনুযায়ী। যেমন হচ্ছে কিছুক্ষণ আগে দেখালাম যেটাকে ডেট স্নিপেট বলা হচ্ছে, যে আপনার পোস্টের মনে করে আপনি 2014 সালে একটা ওয়েবসাইট লঞ্চ করছেন, সেখানে আপনি অনেকগুলো পোস্ট করেছিলেন 2014 সালে। এখন আপনি চাচ্ছেন যে সেই ধরনের পোস্টগুলোতে ডেট শো করবে, যদি করাতে চান তাহলে কি করবেন, এনাবল করে দিবেন। আর যদি না করাতে চান তাহলে ডিজেবল করে দিবেন। ঠিক আছে, ডিজেবল করলে আর কিছুই করতে হবে না আপনাকে, ডেট স্নিপেট বন্ধ হয়ে গেল। আপনি নিজে খেয়াল করছেন যে কিছু কিছু ওয়েবসাইটে সার্চ রেজাল্টে কিছু কিছু পোস্টে কি করে আপনার হচ্ছে ডেট শো করে, আবার কিছু কিছুতে শো করে না। এটা মূলত এখানকার উপর ডিপেন্ড করে। এটা যদি এনাবল করে দেন তাহলে শো করবে, ডিজেবল করলে শো করবে না। তো এনাবল করে দিচ্ছি কারণ এটা হচ্ছে আপনার ভিজিটরের জন্য হেল্পফুল হয়। শো ডেট আর্কাইভস ইন সার্চ রেজাল্ট, এই যে সার্চ রেজাল্টে শো করাইতে চান কিনা, যদি ইয়েস করেন শো করবে, নো করলে শো করবে না। আমি ইয়েস করে দিচ্ছি। ওকে, এসইও টাইটেল হচ্ছে এরকম, আর মেটা ডেসক্রিপশন দিয়ে দেন। ওকে, তার মানে এখানে আপনি কিছু কাজ করলেন, ডেট আর্কাইভ সেটিং। তারপরে দেখেন স্পেশাল পেজেস, স্পেশাল পেজেসে যান, এখানে কি বলতেছে, ইউ সার্চ ফর, সার্চ প্রেস পেজ সেপারেটর সাইট টাইটেল ইনসার্ট ভেরিয়েবল, এখানে ডিফল্ট ভাবে যেটা আছে সেখানে থাকে। আর এই কিছু কিছু ওয়েবসাইটে দেখবেন যে পেজ নট ফাউন্ড, মানে সেপারেটর সাইট টাইটেল 404 পেজেস দেখা আসে। তো যদি কোনো অনাকাঙ্ক্ষিত ভাবে কোনো টেকনিক্যাল প্রবলেম হয় তাহলে 404 পেজেস দেখা নট ফাউন্ড এরকম কিছু একটা শো করবে। ঠিক আছে, সেভ চেঞ্জে ক্লিক করেন।
ওকে, তার মানে আপনি হচ্ছে আর্কাইভসে কিছু কাজ করলেন, তারপরে এরপরে আসুন দেখেন ব্রেড ক্রাম্বস। আচ্ছা, ব্রেড ক্রাম্বসটা কি দেখেন, ব্রেড ক্রাম্বস বলতে হচ্ছে কি বোঝাচ্ছে, এখানে অবশ্য কিছুই এই যে এখানে হাউ টু ইনসার্ট ব্রেড ক্রাম্বস ইন ইউর থিম। Uses of the breadcrumbs feature is explained in our knowledge basic article on breadcrumbs implementation. এটা ওপেন করেন। How to implement used SEO breadcrumbs. আচ্ছা, এখানে একটা ভিডিও আছে, ভিডিওটা দেখেন। Hi there. In this screencast, we'll get to work with the Yoast SEO breadcrumbs. Since you're watching this video, you probably know that Yoast SEO offers a breadcrumb feature. But this feature is disabled by default, as you or your theme developer must add code to your theme files first. So, the first part of this video is about implementing Yoast SEO breadcrumbs. You don't have to be a developer to do this, but still, you need to be able to read some HTML and PHP. So, if you don't feel comfortable with that, ask someone else, like your theme developer or a Yoast partner, to do it for you. Alternatively, you can manually add the breadcrumb shortcode to individual posts or pages. Once the implementation is done, you can enable the breadcrumbs in the Yoast SEO search appearance settings. That's easy. And finally, you can configure the settings to your likings. Also easy. Okay, let's start with the most challenging part, implementing Yoast SEO breadcrumbs. You probably don't want to make changes in the code of your parent theme. We always advise to create a child theme, as it allows you to make modifications without having to worry about it going wrong. If you don't know how to create a child theme, let someone else do the implementing part for you. Now, I'm not going to create a child theme, but let's pretend I did. Then we need to go to the Appearance menu item and click the Theme Editor. As you can see, the 2019 theme is active on my site. Let's pretend this is my child theme. Now, we need the piece of code that we are going to implement. It's on yoast.com in this help article. And it's in the blue box over here. Now, depending on your theme, you may or may not need to add the PHP tags over here and here. And if you're not sure, ask your theme developer. That being said, let's copy the code. And now we're going to paste it into the theme. But where? Well, common places where you could put your breadcrumbs are your single.php or your page.php file, just above the page's title. Another option could be to paste the code in the header.php file at the very end. In most themes, this code snippet should not be added to your functions.php file. If you have trouble locating the correct place to add the code, please ask the theme developer for assistance. Another way of implementing breadcrumbs is by adding a shortcode to individual posts or pages if you want to. By default, pages do not get a breadcrumb configuration setting, as they do not have a tag or a category to display. However, some themes force taxonomies to appear on pages, and if your theme does that, you can use the breadcrumb shortcode. Well, which code are we talking about? Well, this one. It's right here in the same article on yoast.com. Let's copy the code and add it to a post to show you how it works. I'll just paste it here. Okay. Once you have implemented the Yoast SEO breadcrumbs, one way or another, it's time to enable them. Let's go to SEO in the menu and click Search Appearance. Breadcrumbs have their own tab over here. Now simply switch the toggle to Enabled by clicking on it. When you enable them here, you can determine a lot of different settings. That's the final step in this process, configuring your settings. If you don't do anything and just click Save Changes, they will look like this.
home for super awesome games for cats. You can leave it like this or change the settings by going back to the breadcrumbs tab. And here you can choose a different separator. You can determine what the homepage should be called. Now it's home, but it could also be homepage, for example. You could even add a text before the home part, for example, you are here. Next are 2 more prefixes, which you can also change if you like. And then there's a breadcrumb for 404 error pages. And with this toggle over here, you can determine whether the last part in the breadcrumb should be bold or regular. These settings are all fairly easy to grasp and manage. Now let's go to this heading, taxonomy to show in breadcrumbs for content types. If you click this drop-down menu here, you can select category, tag, or format. By selecting category, I ask the plugin to show not only the homepage and the post title in the breadcrumbs, but also the category to which the post belongs. So if I save this and then go to my example post, my breadcrumb path is now home, cat games, 4 super awesome games for cats. Readers can now easily navigate from a particular post to a category that might be interesting for them. Okay, let's go back to the settings. Now, here, I can only do that for posts. If your theme forces taxonomies to appear on pages, as we've mentioned earlier, there will be options for pages here as well. And the same goes for other content types that allow for breadcrumbs. They will show up here as well. If you have more custom taxonomies on top of category, tag and format, they will show up in the drop-down menu. And they will also show up below the heading of the next setting, over here. Here, you can select which content type archive you want to show in your breadcrumbs for taxonomies. Let's explore what that means and whether it's relevant for your site. If you don't have custom content types and you don't have a static page for your blog posts, you can skip this part because your drop-down menus will be empty. There's nothing to choose. If you don't have custom content types but you do have a static page for your blog post, you can select the blog option in the menu. Let me quickly create a static page to show you what I mean. First, I need to go to the customizer, then homepage settings. I check the static page option. I select a page that's going to be my homepage and a page where you can find all my blog posts. Okay, let's publish and go back to the breadcrumb settings. As soon as you've created a static page for your blog posts, another toggle will appear in your breadcrumb settings. Here it is. If you choose Show, your blog page will be visible in your breadcrumbs. In my test post, you can now see that this part, page for my blog, is added. And if we take another look at the drop-down menus over here, you can see that the option Blog has been added. If you select Blog for your categories, for example, the static page with all your blog posts will be visible in your breadcrumbs when you're on a category page. Your breadcrumbs part could be something like home, blog, and then the category. If you have custom content types, like movies, books, or courses, these will appear in the drop-down menu as well. One final thing before we wrap this up. Let's say the title of your post, or page, or taxonomy, is very long, and you want to shorten it in the breadcrumbs path. Can you make changes to the breadcrumbs title? Yes, you can. Go to the Yoast SEO meta box below your post. Click the Advanced heading and scroll down to a field called Breadcrumbs Title. It's only visible if you've enabled Yoast SEO Breadcrumbs. Now you can enter a new title here. So let's shorten my title to 4 Awesome Games for Cats. Click Save and Preview, and there it is.
আচ্ছা Hi breadcrumb guys, my name is Fruity, and in this Fruity. video I will show you everything I know about the আচ্ছা breadcrumbsটা হচ্ছে আপনি কোন একটা ওয়েবসাইটে ঢুকে সাপোজ আমরা যদি দেখুন আমি আপনাদেরকে বোঝাচ্ছি সাপোজ আপনি যখন হচ্ছে এদের হচ্ছে হোমে গেলেন প্রথম আলোর হোম পেজে গেলেন একদম হোম এটা হচ্ছে হোম পেজ এত পরিমাণ অ্যাড শো করে এগুলাতে এখন সবাই এখন মার্কেটিং এর দিকে ছুটছে চিন্তা করেন এখানে তো অ্যাড দিছে এই যে অ্যাড আবার পপ আপ আকারেও অ্যাড আসে আচ্ছা দেখুন এখান থেকে আপনি হচ্ছে মনে করেন যে হোম থেকে মনে করেন আপনি হচ্ছে চাকরি সাপোজ চাকরিতে গেলেন আচ্ছা চাকরির পরে হচ্ছে খবর নিয়োগ পরামর্শ সাক্ষাৎকার নিয়োগে গেলেন আচ্ছা চাকরি নিয়োগ তারপরে নিয়োগের ভেতরে কি কি আছে দেখেন বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসে চাকরির সুযোগ বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসে চাকরির সুযোগ মনে করেন যে এটা 20 ঘন্টা আগে এটা পাবলিশ হয়েছে এখানে যান আচ্ছা এরা কিন্তু কোনো বেড ক্যাম ইউজ করেনি বেড ক্যাম ইউজ করলে এখানে পুরা ডিটেলসটা এখানে শো করতো যে আসলে কোথা থেকে কোথায় যাচ্ছে অর্থাৎ বেড ক্যাম হচ্ছে আপনি মনে করেন যে শুরু করলেন কি হোম থেকে হোমে ক্লিক করছি তারপরে একটা বেড ক্রাম বলতে একটা হচ্ছে মনে করেন যে একটা হচ্ছে আইকন ইউজ করার মাধ্যমে আপনি তারপরে কোথায় ক্লিক করছেন চাকরিতে ক্লিক করছেন চাকরি শো করতো মানে বিষয়টা হচ্ছে এরকম একটু ব্যাক করে দেখেন এখানে কিন্তু কিছুটা দেখা যাচ্ছে যে চাকরি তারপর হচ্ছে নিয়োগ এইখানে একটা সাইন ব্যবহার করতে হয় তারপরে নিয়োগের পরে আপনি কোথায় বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসে মানে এই ধরনের একটা পোস্টের ইউআরএল এখানে চলে আসে ঠিক আছে তো আমরা অন্য কোনো একটা ওয়েবসাইটে দেখি যেখানে যারা হচ্ছে ব্রেডক্রাম্ব ইউজ করে ব্রেডক্রাম্বস ওয়েবসাইট না এরা ব্রেডক্রাম্ব ইউজ করেনি ওয়েট সাইট ওয়ে এই যে এই ধরনের সিম্বলও কিন্তু ব্যবহার করা হয় আচ্ছা হোয়াট ইজ ব্রেডক্রাম্ব নেভিগেশন এই দেখেন এটা in website design breadcrumb navigation is a way to show your users their location and how they go there similar to
Hansel breadcrumbs. It also helps users find higher level pages faster if they landed on your site from search or a deep link. মানে বিষয়টা হচ্ছে এরকম যে আপনি যখন প্রথম আলোতে আপনি মনে করেন যে অনেক দূরে ভেতরে মনে করেন আপনি মনে করেন যে প্রথমে কোথায় গিয়েছেন, চাকরিতে ক্লিক করছেন, না, প্রথমে আপনি হোমে ছিলেন, প্রথমে আপনি প্রথম আলোর হোমে ছিলেন, হোম থেকে সাপোজ আপনি রাজনীতিতে ক্লিক করছেন, এখন রাজনীতি থেকে রাজনৈতিক ক্যাটাগরির আন্ডারে আপনি যে কোনো একটা পোস্টে যেতে চাচ্ছেন, হ্যাঁ আপনি কিন্তু মোটামুটি ডিপ লিঙ্কে চলে গেছেন। এখন ডিপ লিঙ্কে এই যে এইখানে কিন্তু এই ব্রেড ক্রাম্বগুলো দেয়া থাকে, তার মানে আপনি চাচ্ছেন যে না আমি এখন হচ্ছে এই যে এখানে গায়ের জোরে এই যে পোস্টটা আছে এই পোস্টে আমি না গিয়ে আমি আবার কোথায় যাব, রাজনীতিতে ক্লিক করব। আপনি দেখা যাবে যে এর থেকেও যদি আরো ডিপ লিঙ্কে যাইতেন, মানে এটা থেকে মনে করেন আরো ক্যাটাগরি, তারপরে আরো সাব ক্যাটাগরি, এরকম অসংখ্য ক্যাটাগরি থাকতো, তাহলে কিন্তু ভিজিটর কি করতো, ভিজিটরের ইচ্ছা করতো যে না আমি হচ্ছে এই যে এই অন্য একটা ট্যাবে যাব, আমি রাজনীতিতে চলে যাব, একবারে এক ক্লিকে রাজনীতি, ইচ্ছা করলে কিন্তু এখানে রাজনীতিতে ক্লিক করে কিন্তু যাওয়া যাবে। কিন্তু এখানে যেহেতু ওরা মেনুটাকে উপরে রাখছে, কিছু কিছু ওয়েবসাইটে দেখবেন যে এই মেনু বারটা যখন আপনি করবেন, পোস্টে ক্লিক করবেন, তখন কিন্তু মেনুটাকে আর দেখা যায় না। এক্ষেত্রে এরা এই কারণে মূলত ব্রেড ক্রাম্ব ইউজ করেনি, কিন্তু যারা এই মেনুটা ব্যবহার করে তারা এই আপনার ব্রেড ক্রাম্বগুলো ব্যবহার করে না, ইউজ করে না। আর যদি ব্যবহার করে তার মানে এটা ভিজিটরের হচ্ছে সুবিধার জন্য, ভিজিটর এক ক্লিকেই রাজনীতিতে চলে যাবে অথবা এক ক্লিকেই হোম পেজে চলে যাবে, বা মনে করেন যে প্রিভিয়াস ট্যাবে চলে যাবে, এবং তাকে দেখিয়ে দেওয়া হবে যে সে আসলে এক্স্যাক্টলি ওয়েবসাইটের মধ্যে কতটা ভেতরে আছে, মানে কোন কোন ক্যাটাগরির আন্ডারে কোন পোস্টের মধ্যে সে এই মুহূর্তে আছে, এবং সে ইচ্ছা করলে ব্যাকেও যেতে পারবে। দ্যাট ইজ দ্য ব্রেড ক্রাম্ব। বুঝতে পারছেন? এখানে ব্রেড ক্রাম্বের সিগনেচার বিভিন্ন ধরনের সাইন ব্যবহার করা হয়, যেমন ব্রেড ক্রাম্বস নেভিগেশন ইজ এ ওয়ে ফর ইউজার্স টু ভিজুয়ালাইজ দেয়ার লোকেশন অন এ ওয়েবসাইট, মানে ওয়েবসাইটের কোন কোন পোস্টের কোন কোন ক্যাটাগরির আন্ডারে কোন কোন পোস্ট, আপনি কোন পোস্টে এখন অবস্থান করতেছেন এইটা দেখিয়ে দেওয়া হয়। It is a secondary navigation bar that typically appears as horizontal text link separated by the generator then symbol হচ্ছে greater than বা less than. Breadcrumbs navigation improve the findability of your landing pages and helps users reach higher level pages faster if they initially found your site from search or a deep link. Okay. বিষয়টা কিন্তু এরকম, বুঝতে পারছেন? কিছুটা হলো ধারণা হচ্ছে আপনার। এই যে ব্রেড ক্রাম্বে কিন্তু আরো অনেকগুলো সাইন দেয়া যায়, যে দেখেন পাইপলাইন দেয়া যায়, যেমন হচ্ছে ডিএসএল গ্লোবাল লজিস্টিক্স। ওকে, তো এই যে দেখেন এই যে এই জিনিসটা এই যে এখানে দেখেন যেটা আমি আপনাকে বললাম, দেখেন এই যে ডিএসএল গ্লোবাল, তারপরে হচ্ছে লজিস্টিক, মানে এই পোস্টে আসতে গেলে আপনাকে কতবার ক্লিক করতে হয়েছে দেখেন। প্রথমে ওয়েবসাইটের মধ্যে ভিজিট করছেন, তারপরে ডিএসএল গ্লোবাল থেকে আপনি গিয়েছেন লজিস্টিক্সে, লজিস্টিক্স থেকে গিয়েছেন কি ফ্রাইট ট্রান্সপোর্টেশনে গিয়েছেন, তারপর সেখান থেকে রোড অ্যান্ড কে রিয়েল ফ্রাইট, এখানে আপনি এই পোস্টটা কিন্তু এখন পড়তেছেন। এখন আপনার ব্রেন বলতেছে, আপনার ভিজিটর বলতেছে যে না আমি একবারে লজিস্টিক্সে আবার পুনরায় ফিরে যেতে চাই। দেখুন এই যে ব্রেড ক্রাম্ব যদি না থাকতো তাহলে কিন্তু লজিস্টিকে একবারে কি ফিরে যাওয়া যেত, যদি মেনু আছে উপরে তারপরেও ফিরে যাওয়া যেত, কিন্তু আপনি কিন্তু এই যে ফ্রেড প্রিভিয়াস ট্যাবে কিন্তু একবারে ক্লিক করেও যেতে পারতেছেন, এবং এটাকে মানে ভিজিটরকে দেখিয়ে দেওয়া হচ্ছে যে এক্স্যাক্টলি আপনি কোন পোস্টের কোনটার ভেতরে কিভাবে অবস্থান করতেছেন। ঠিক আছে, দ্যাট ইজ দ্য ব্রেড ক্রাম্ব। তো এটা অন করবেন না অফ করবেন সেটা একটু দেখাই। এখানে যদি ডিজেবল করেন তাহলে কোনো সমস্যা নেই, ব্রেড ক্রাম্ব শো করবে না, কিন্তু আপনার ক্লায়েন্ট বলতেছে যে ব্রেড ক্রাম্ব শো করবেন। মূলত এটা এসইওর জন্য এটা মূলত অত বেশি ইফেক্টিভ নয় যে ব্রেড ক্রাম্বসটা আসলে আপনি ওই দিবেন কি দিবেন না। ঠিক আছে, এটা মূলত ভিজিটরদের জন্য, ভিজিটরদের হেল্পের জন্য। আপনি চাইলে ডিজেবল করে দিতে পারেন, কোনো সমস্যা, আপনি চাইলে এনাবলও করে দিতে পারেন। তো আমরা দেখলাম যে এনাবল করে দিতে গেলে আমাদের সেপারেটর বিটুইন, যে আপনি এখানে গিয়ে বিভিন্ন ধরনের সেপারেটর ব্যবহার করতে পারবেন। এটাও ডিফল্ট ভাবে এই সেপারেটর আছে। অ্যান্ট্রো টেক্সট ফর দা হোম পেজ, প্রিফিক্স অর দা ব্রেডক্রাম্বস ওয়ার্ড, প্রিফিক্স ফর আর্কাইভ। আমরা কিন্তু ইউজড-এর হচ্ছে ব্রেডক্রাম্বস আছে যেগুলো ইমপ্লিমেন্ট করতে পারবো। ইউজড-এর হচ্ছে ব্রেডক্রাম্বস হচ্ছে ইমপ্লিমেন্টের জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে পোস্ট যেখানে দেখাইলো সেটা সেখান থেকে, এখান থেকে না, ওয়েস্ট ইমপ্লিমেন্টেশন, এই এখান থেকে দাঁড়ান, এই দাঁড়ানো এটাই যেটা, এই যে পিএসপি কোডটা আমাদেরকে header.php অথবা function.php তে গিয়ে সেটআপ করতে হবে।
এটা আপনি এখান থেকে কপি করে এটা কপি করবেন, এই অংশটুকু কপি করতে হবে। হ্যাঁ দেখুন, ডিপেন্ডিং অন ইউর থিম ইউ মে অর মে নট অ্যাড ইন দ্য বিগিনিং পিএসপি অ্যান্ড এন্ডিং। কোথায় বসাবেন সেটা বলে দিচ্ছে যে নোট, ডিপেন্ডিং অন ইউর থিম ইউ মে অর মে নট নিড টু অ্যাড ইন দ্য বিগিনিং পিএসপি অ্যান্ড এন্ডিং, মানে পিএসপি শুরু এবং শেষ এর মধ্যে, পিএসপি ট্যাগস এর মধ্যে, ইফ ইউ আর নট শিওর ইউর থিম ডেভেলপার্স ক্যান হেল্প। ঠিক আছে, অথবা কমন প্লেসেস হোয়ার ইউ কুড প্লেস ইউর ব্রেডক্রাম্বস আর ইনসাইড ইউর সিঙ্গেল ডট পিএসপি অথবা পেজ ডট পিএসপি অথবা ফাইল জাস্ট অ্যাবভ দ্য পেজ টাইটেল। Moreover, another option that makes it really easy to some theme is by just pasting the code in header.php. আপনি চাইলে header.php তেও এটা কি করতে পারেন, at the very end, মানে header.php তে দিলে শেষের দিকে, মানে শেষের দিকে দিতে হবে এই কোডটা। ঠিক আছে, তো একটু দেখাই দিই আপনাদেরকে আমি। header.php আপনি কিভাবে খুঁজে পাবেন, আপনি এখান থেকে আপনাকে অ্যাপিয়ারেন্সে যেতে হবে, অ্যাপিয়ারেন্স থেকে আপনি যাবেন হচ্ছে থিম এডিটর, এই যে থিম এডিটরে যাবেন। আই আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, এখানে আপনি সার্চ দিবেন header.php, এখানেই পাবেন আপনি অবশ্যই পিএসপি ফাইলগুলা। দেখেন এখানে এই যে সার্চ ফ্রম, এই যে index.php আছে, কিন্তু আমাদের হচ্ছে header.php। দেখেন স্টাইল 2020। আচ্ছা, কন্ট্রোল এফ চাপেন, ACADER header.php, এই যে header.php পেয়ে গেছি, দেখছেন এই যে দ্যাট ইজ দ্য header.php, পিএসপি এই যে লাল হয়ে গেছে। তাহলে এখানটা ক্লিক করতে হবে আপনাকে, আপনি ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে নিয়ে যেতে হবে header.php তে, নিয়ে যেতে নিয়ে এই যে চলে আসছে কিন্তু। এবং এই যে পিএসপি হচ্ছে আপনার, এই যে এটা কিন্তু পিএসপি ট্যাগ দিয়ে শুরু হয়েছে এবং হেড বলছে কি পিএসপি header.php তে যাবেন, তারপরে কি করতে বলছে দেখেন, header বলছে যে really easy in something in by just pasting in the code in header.php at the very end, at the very end header.php শেষের দিকে। তাহলে আপনি তাহলে কি করবেন, এখান থেকে দেখেন header.php এটা হচ্ছে শুরু, আর পিএসপি শেষ হয়েছে কোথায়, আচ্ছা অনেক দূরে শেষ হয়েছে। আপনি কি করবেন, এই যে হেড যেখানে শেষ হয়েছে এক্স্যাক্টলি এখানে, এখান থেকে একটা ইন্টার চাপ দিবেন, ইন্টার চাপ দিয়ে হেড যেখানে শেষ হয়েছে, হেড শুরু HTML এর মধ্যে, এটা কিন্তু পিএসপি কিন্তু পুরোটা হচ্ছে পিএসপি কোড, পিএসপি শুরু আছে, পিএসপি শেষ মনে হয় একদম নিচের দিকে। যাই হোক, আপনি কি করবেন, এইখানে এসে এই যে পিএসপি ডাব্লিউপি হেড, পিএসপি ডাব্লিউপি হেড বা হেড ট্যাগের শেষে বলছে হেড, এটার আপনি শেষের দিকে এসে ওই পোস্টটা, ওই ইয়াটা কি করবেন, পেস্ট করে দিবেন, ওই কোডটা যেটা কপি করলেন এই যেখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে আপনি কি করবেন, এই যে আপডেট ফাইলে আপনাকে ক্লিক করতে হবে, আদারওয়াইজ কাজ করবে না এটা। ঠিক আছে, তো এটা গেল হচ্ছে আপনার ম্যানুয়ালি আপনি ব্রেড ক্রাম্বস কিভাবে অ্যাড করবেন। আর যদি আপনার ক্লায়েন্ট বলে যে না ব্রেড ক্রাম্বস অ্যাড করার দরকার নাই, তুমি এমনিতেই হচ্ছে ইয়ে করে দাও, এক্ষেত্রে আপনি যেটা কি করবেন, ড্যাশবোর্ডে চলে যান, ড্যাশবোর্ড থেকে আপনি কোথায় ছিলেন, এসইও তে চলে যাবেন, এসইও তে যাবেন, এসইও থেকে আপনি যাবেন হচ্ছে সার্চ অ্যাপিয়ারেন্স, সার্চ অ্যাপিয়ারেন্স থেকে ব্রেড ক্রাম্বসে যাবেন, জাস্ট ডিসেবল করে দিয়ে সেভ চেঞ্জে ক্লিক করবেন, বা ঝামেলা শেষ। আচ্ছা, তারপর আছে আরএসএস টা, দেখেন আরএসএস টা কি। আচ্ছা, আরএসএস ফিড সেটিং, এটা আপনার এসইও এর জন্য খুব একটা ইম্পর্টেন্ট নয়। কন্টেন্ট টু পুট বিফোর ইজ পোস্ট ইন দ্য ফিড, কন্টেন্ট টু পুট আফটার ইজ পোস্ট ইন দ্য ফিড। এখানে ভেরিয়েবল আছে, ডিসক্রিপশন আছে, এগুলো যেমন আছে তেমনই থাক, রেখে সেভ চেঞ্জে ক্লিক করেন। ওকে, তার মানে হচ্ছে আমরা এখানে জেনারেল সেকশন, কন্টেন্ট ট্যাব, মিডিয়া, ট্যাক্সোনমি, আর্কাইভস এবং ব্রেড ক্রাম্বস, যদি কাজ করতে চান ব্রেড ক্রাম্বস একটু ব্রেড ক্রাম্বস অ্যাড করতে পারবেন, এভাবে ডিফল্ট ভাবে ইমপ্লিমেন্ট করতে পারবেন ইউজড এসইও প্লাগইনের মাধ্যমে। তারপরে দেখেন জেনারেলের পরে আছে সার্চ অ্যাপিয়ারেন্স, তারপরে কি আছে, সোশ্যাল আছে, সোশ্যালে ক্লিক করেন। আচ্ছা, সোশ্যালে ক্লিক করলে দেখেন কি বলতেছি, ওয়েবসাইট ইজ কারেন্টলি কনফিগার্ড টু রিপ্রেজেন্ট এ পারসন, কারণ আমরা একজন পারসনের জন্য রিপ্রেজেন্ট করতেছি। ঠিক আছে, দ্যাট মিনস দ্যাট আর ফ্রম অ্যান ইনফরমেশন বিলো ইজ ডিজেবল অ্যান্ড নট ইউজ, তার মানে পারসনের জন্য হলে এটা ডিজেবল করে রাখে। তাহলে আমরা একটু ইয়া করে, আমরা একটু জেনারেল সেকশনে যাই।
অর্গানাইজেশন করে দিয়ে আসি। এখান থেকে আমরা হচ্ছে কোথায় যাব, ইন্টিগ্রেশন না ফিচার্স, সরি কোথায় যেন ছিল সেটা, সার্চ অ্যাপিয়ারেন্স, কন্টেন্ট টাইপ, জেনারেল, ওই যে এখানে পার্সন না করে অর্গানাইজেশন করে দেন আপাতত। তো অর্গানাইজেশন করলে অর্গানাইজেশন নেম দিতে হবে, অর্গানাইজেশন লোগো দিতে হবে। সাপোজ আপনার অর্গানাইজেশন নেম হচ্ছে রংপুর ফ্রিল্যান্স টেক আইটি সলিউশনস। ওকে, অর্গানাইজেশন লোগো দিতে হবে একটা, আপলোড এ লোগো বা ক্লিয়ার ইমেজ, যে কোনো একটা ইমেজ। আমি আমার একটা ইয়ে দিচ্ছি আপাতত, এটা করে ইউজ ইমেজ করেন। আচ্ছা, করার পরে সেভ ইমেজেস ক্লিক করেন, সেভ ইমেজেস। আচ্ছা, এখন যদি আমরা হচ্ছে সার্চ সোশ্যালসে ক্লিক করি, সোশ্যালসে ক্লিক করার পরে এখন দেখেন এই যে দেখেন একটু আগে কিন্তু এগুলা ডিজেবল ছিল। আমি যখন পার্সন করে দিয়েছি তখন কিন্তু এগুলা কি ছিল, হ্যালো, ডিজেবল ছিল এবং সেখানে কোনো হচ্ছে আপনাকে কোনো ইউআরএল বসানোর কোনো জায়গা দিচ্ছিল না। এই ক্ষেত্রে দেখেন আমরা যখন হচ্ছে অর্গানাইজেশন করে দিলাম তখন আপনি এখানে ডিফল্ট ভাবে ইউআরএল গুলো অ্যাড করতে পারেন। অর্গানাইজেশন সোশ্যাল প্রোফাইল, আপনি ফেসবুক পেজ ইউআরএল দিতে পারেন। আপনাকে তাহলে ক্লায়েন্টের কাছ থেকে কি দেখেন, আপনি কিন্তু ক্লায়েন্টের কাছ থেকে আপনি এসইও ফ্রেন্ডলি ইয়াগুলো নেবেন, এখানে ফেসবুক পেজ ইউআরএল নেবেন, তারপরে টুইটার ইউজার নেম দিবেন, ইনস্টাগ্রাম ইউআরএল নিতে হবে, লিঙ্কডইন ইউআরএল নিতে হবে, মাইস্পেস ইউআরএল নিতে হবে, পিন্টারেস্ট ইউআরএল নিতে হবে, ইউটিউব ইউআরএল নিতে হবে এবং উইকিপিডিয়া ইউআরএল। ঠিক আছে, এগুলো সবগুলো নিয়ে সেভ সেন্সে ক্লিক করবেন। ওকে, মানে মোটামুটি এটা ব্র্যান্ডিং করে দিবেন। ব্র্যান্ডিং তার মানে টেকনিক্যাল এসইও বা অন পেজ অপটিমাইজেশনের জন্য সেম ক্যাটাগরি। মনে করেন যে আপনি মনে করেন যে যেমন হচ্ছে ফ্রিল্যান্সার নোমান, তাহলে ফ্রিল্যান্সার নোমান দিয়ে আপনি কি কি খুলবেন, আপনি একটা ফেসবুক পেজ খুলবেন, একটা টুইটার খুলবেন, ফ্রিল্যান্সার নোমান দিয়ে খুলবেন, মানে নামটা ঠিক রেখে, মানে ডোমেইনের সঙ্গে মিল রেখে। ফ্রিল্যান্সার নোমান লিখলে যেন গুগলে সার্চ চলে আসে, কি কি চলে আসে, আপনার পেজ আসে, আপনার টুইটার অ্যাকাউন্ট আসে, আপনার ইনস্টাগ্রাম আসে, আপনার লিঙ্কডইন আসে, আপনার মাইস্পেস ইউআরএল আসে, আপনার পিন্টারেস্ট আসে, ইউটিউব আসে এবং হচ্ছে উইকিপিডিয়া ইউআরএল আসে। তার মানে সেম ডোমেইন বা সেম নেম দিয়ে এটার প্রত্যেকটা কি করবেন, ইমেজ করবেন। যদি আপনি ক্লায়েন্টের কাজ করে থাকেন তাহলে ক্লায়েন্টের তো অলরেডি ক্লায়েন্টের অলরেডি আছে, তাহলে সেটা তার কাছ থেকে নিবেন আর জাস্ট পেস্ট করে দিয়ে সেভ সেন্সে ক্লিক করবেন। দ্যাট ইজ এটাও কিন্তু এসইও এর জন্য অনেক বেশি হেল্পফুল। বুঝাইতে পারছি? জি স্যার। ওকে, তারপর দেখেন হচ্ছে আচ্ছা একটা অ্যাড করে দেখাই, ফেসবুক পেজ www. আচ্ছা আমার পেজটা অ্যাড করি, দাঁড়িয়ে আমার পেজটা নিয়ে আসি। এ তো জনম যাবে মনে হয় লোড নিতে। এগুলো আর কাজ করে না, ওল্ড ভার্সন। আপনাদের করে? আপনাদের আমার কই করে? তাহলে উনি হয়তো হাইড করে রাখছে কোনো কিছু। না আমার নিচে না তো স্যার 24 ঘন্টা চলে প্রত্যেকদিন।
কই তা আমার কই করে আমি যে যে ইয়ে করে অ্যালো করে দিলাম, রিলোড দিব, কাজ করবে? স্যার আমরা যখন ফেসবুকে ঢুকি তখন ওইটা ফার্স্টেই চাই, কি চায়? অ্যালো করতে বলে ফার্স্টেই, তখন থেকে লোড নিয়ে তখন থেকে চলে। আচ্ছা, আপনি কোনটা ব্যবহার করেন? এটা ব্যবহার করেন না এটা? এর দুইটা আছে। স্যার আমি এই যে ওল্ড লেআউট, এটা আগেরটা, জি এটা। এই দুটাই তো ওল্ড লেআউট, এটা ওল্ড লেআউট, এই যে ওল্ড লেআউট ফর ফেসবুক, এটা ওল্ড লেআউট ফর ফেসবুক। কোনটা ব্যবহার করেন? এই যে ফার্স্ট এটা। প্রথমটা, এই যে মোটাটা? জি আচ্ছা, তার মানে কি দুইটা ব্যবহার করি দেখে কি এরকম করতেছে? রিমুভ করে দিলাম একটা। এটা এটা করে যে অ্যালো পপ আপ টু এপিয়ার করেন, তাই না? জি স্যার। করার পরে পেজটা রিলোড দেন নাকি? হবে? দেখি আগে হইতো, এখন তো হয় না। স্যার আমারটা তো হয়। কেমনে হয়? এই যে কই হলো? ওনার ল্যাপটপ মানে ব্যাগের ল্যাপটপ ল্যাপটপ ব্যাগের ভাষা আছে। আপনাদের কি হয়? না আমাদের হয় না, একটু রাজু ভাই আর এই যে কামরুল ভাই দুইজনের হয়। আচ্ছা আচ্ছা। এই যে আমাদের ফোরামে সবাই অ্যাড আছেন, ইন্টারন্যাশনাল ফ্রিল্যান্সার ফোরাম। জি স্যার। যারা যারা অ্যাড নাই অ্যাড হয়ে নেবেন। সবাইকে ইউআরএলটা দিয়ে দেন নাহিদ। সবাইকে ইউআরএলটা দিয়ে দেন। আমার পেজে সবাই আছেন আমার পেজের মধ্যে। আমি রিসেন্টলি কিছু মানে কিছু কোর্স লঞ্চ করব, হ্যাঁ, কিছু অ্যাডভান্স লেভেলের কোর্স, লিড জেনারেশনের। ওখানে আপনার ফুল এসইও থাকবে, ঠিক আছে? বিস্তারিত মানে ফুল, মানে আমাদের মোটামুটি তো প্রজেক্ট শেষের দিকে মনে করেন, এরপরে কিন্তু আর